করার যদি জন্য আমরা ছেলে করে তো শুধুমাত্র মানে আউটপুট থেকে জবগুলো প্রোভাইড করে কোনো ট্রেডিশনাল কোনো জব ওরা প্রোভাইড করে না। ওকে, আরেকটা পার্থক্য হলো আমি বলে দিন রিলিজিয়াস কিন্তু হাতে আছে দেশের ব্র্যান্ডে হওয়ার একটা নির্দিষ্ট ডিসিপ্লিন যেরকম আমেরিকা অনেকগুলো জব সাইট আছে, প্রত্যেকটা দেশে এরকম মানে ট্রেডিশনাল জবগুলো প্রোভাইড করার জন্য অনেকগুলো হাউ ডু আই জব সাইট আছে। প্রবলেম হতে পারে অর্ডার আউটসোর্সিং এর জব সাইট এগুলো কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ না, এগুলো হচ্ছে সারা বিশ্বব্যাপী জব সাইট। সারা বিশ্বের বিভিন্ন কোম্পানি এই চাকরি পোস্ট করে এবং সারা বিশ্বে থেকে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 3। আমরা গত ক্লাস পর্যন্ত যা শিখেছিলাম, গুগল উইথ ফর্মুলা, উইকিপিডিয়া মানে সূত্র দিয়ে গুগলে সার্চ, উইকিপিডিয়া থেকে উইকিপিডিয়া, অ্যাজ অ্যান আর্টিকেলস, উইকি হাউ, ইউটিউব কীভাবে আমরা কালেকশন করব আমাদের ইনফরমেশন, এরপর হচ্ছে ব্লগ সাইট, প্রেস রিলিজ সাইট, ফোরাম সাইট, ফেসবুক, লিঙ্কডইন, অ্যান্সার সাইট, ইয়েলো পেজেস। আমি ইয়েলো পেজেস কি গত ক্লাসে বলেছিলাম? বলো তো ইয়েলো পেজেস কি? মানে বিজনেস রিলেটেড ইনফরমেশন, মানে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নম্বর, এইসব। আচ্ছা, ইয়েলো পেজেস। ইয়েলো পেজেসের পরে আমরা দেখিয়েছিলাম ইমেজ কালেকশন, তাই না? ইমেজ কালেকশন দেখিয়েছিলাম। আচ্ছা, ইমেজ কালেকশন, অ্যানিমেশন কালেকশন, এগুলো দেখিয়েছিলাম, প্লাস এগুলো কীভাবে আমরা অ্যারেঞ্জ করবো। আচ্ছা, এখন আজকে আমি দেখাবো ইনফরমেশন কালেকশনের বাকি অর্ধেকটুকু। আমরা এর আগে দেখেছিলাম ইয়েলো পেজেস পর্যন্ত, আমি এরপর থেকে আজকে শুরু করতেছি। ইয়েলো পেজেসের পর আমি দেখাবো গুগল বুকস, তারপর হচ্ছে গুগল স্কলার, গুগল নিউজ, আমি এদিকে আসি 15। গুগল নিউজ, তারপর হচ্ছে গুগল অ্যালার্ট। আচ্ছা, গুগল নিউজের পর হলো গুগল ফ্রেন্ডস, তারপর হচ্ছে গুগল অ্যালার্টস, তারপর ইনফরমেশন, কপিস্কেপ, তারপর হচ্ছে গুগল ট্রান্সলেট, কপিস্কেপ, ভয়েস টু টেক্সট or text to voice, তারপর হচ্ছে গুগল ড্রাইভ, আচ্ছা আমি একটু পরে আসতেছি। তো দেখুন, আমরা এগুলোর মাধ্যমে ইনফরমেশন কালেকশন করব, এরপর আমি পরে যেটা লাগলাম এগুলোর মাধ্যমে আমরা ইনফরমেশনকে রিঅ্যারেঞ্জ করব। ঠিক আছে, ইনফরমেশনকে সর্টিং করা, রিঅ্যারেঞ্জ করা, মানে ইনফরমেশনটাকে সাজাবো। গুগল ড্রাইভ, এরপর হচ্ছে সাউন্ড কেন, কথা বলতে হবে, সাউন্ড কেন হবে? সাউন্ড করা ছাড়া কথা বলা যায় না। গুগল ড্রাইভ, তারপরে স্কাইপ ড্রাইভ, ড্রপবক্স, স্কাইপ ড্রাইভ,
আচ্ছা, দেখুন আমরা আজকে আলোচনা করতেছি এখান থেকে 12 নম্বর থেকে। তাহলে আমরা 11 নম্বর পর্যন্ত আগের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। 12 নম্বর গুগল বুকস। এখন আমাদের ইনফরমেশন কালেকশন করার জন্য আমাদের অনেকগুলো ইনফরমেশন বই থেকে কালেকশন করতে হয়। সাধারণত আগে যেটা মানুষ করতো, বই থেকে ইনফরমেশন কালেকশন করতো। এখন আমাদের ইনফরমেশনের অন্যতম সোর্স হলো বই। এখন আমরা যখন যে কোনো একটা বিষয়ে আমরা জানতে চাই, আমরা কী করি? যে কোনো একটা টপিক নিয়ে যদি আমাদের জানার প্রয়োজন হয়, আমরা কী করি? এখন গুগলে সার্চ দিই। বাট আরেকটা ওয়ে কী আছে? বই পড়া। আপনি বড় একটা লাইব্রেরিতে যাবেন, পাবলিক লাইব্রেরিতে, ওখানে গিয়ে অনেকগুলো বই পাবেন। এখন গুগল বুকস হলো, আচ্ছা মনে করেন আপনার কোনো একটা বিষয় নিয়ে জানা দরকার, আপনি পাবলিক লাইব্রেরিতে যাবেন। যে পাবলিক লাইব্রেরিতে প্রায় 3-4 লাখ বই আছে, ঠিক আছে? ওখানে আপনি ইনফরমেশন পাবেন না? এখন 3-4 লাখ বই থেকে কি আপনার বইটা পাবেন এমন কোনো নিশ্চয়তা আছে? নাও তো পেতে পারেন, কারণ সারা পৃথিবীর সবগুলো বই কিন্তু ওখানে নেই, ঠিক আছে? তো পৃথিবীর সবচেয়ে বড় যে লাইব্রেরি, ওই সবচেয়ে বড় লাইব্রেরি তো দাবি করতে পারে না যে পৃথিবীর সব বই তার লাইব্রেরিতে আছে। দাবি করতে পারে? পারে না। তো কিন্তু এমন একটা লাইব্রেরি আছে অনলাইনে যেখানে প্রায় 100 কোটির উপরে বই আছে, এবং সারা পৃথিবীতে যতগুলো বই আছে সবগুলো প্রিন্টেড কপি এখানে আছে। প্রিন্টেড ভার্সন। আমরা জাস্ট এখানে নেটে সার্চ করলেই পাবো। মানে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি। পৃথিবীর এমন কোনো বই নেই যেটা কি এখানে নেই। যে বই চান আপনি সেই বই পাবেন। এটা হচ্ছে গুগল বুকস, পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, যেখানে আমরা স্ক্যান করা বইগুলো পাবো। এটা হলো অনলাইন বই না, স্ক্যান করা বই। গুগল সরাসরি স্ক্যান করে বইগুলো এখানে দিয়েছে। তো দেখুন, আমরা যে কোনো বিষয় জানার জন্য, যে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানার জন্য অথবা নোটস করার জন্য, ইনফরমেশন কালেকশন করার জন্য এটা আমাদের অন্যতম একটা সোর্স, গুগল বুকস, ঠিক আছে? তো দেখুন আমরা যাচ্ছি গুগল বুকসে। জাস্ট আমরা গুগলে যাব, গুগল থেকে সার্চ করবো গুগল বুকস লিখে। গুগলে যাব, গুগল সার্চ করলাম গুগল বুকস লিখে। তাহলে আমাদের লিঙ্কটা হলো books.google.com। আসছে না? books.google.com। আপনি গুগলে সার্চ করলে পাবেন, সরাসরি books.google.com লিখে সরাসরি অ্যাড্রেস পেটা লিখলে হবে। তাহলে আমরা পেলাম গুগল বুকস। তো এখন গুগল বুকস থেকে আমরা পৃথিবীর যে কোনো ধরনের যে কোনো বই পাবো, সেটা একাডেমিক বই হোক, গল্পের বই হোক, নাটক, উপন্যাস, যেটাই হোক, যে কোনো ধরনের বই আমরা পাবো। মনে করেন আমার ফটোগ্রাফি শেখার ইচ্ছা, আমি ফটোগ্রাফি লিখে সার্চ করলাম। তাহলে ফটোগ্রাফি সংক্রান্ত অনেকগুলো বই আমি পাবো। ডিজিটাল ফটোগ্রাফি বুক পার্ট 4, ফটোগ্রাফি ক্রিটিক্যাল ইন্ট্রোডাকশন, ফটোগ্রাফি কালচারাল হিস্ট্রি, অনেকগুলো বই এখানে পাচ্ছি না? দেখেন, আমি যদি কোনো একটা বইতে যেতে চাই, এই যে সরাসরি স্ক্যান করা বই, বইয়ের কভার পেজ, বইয়ের ভিতরে কন্টেন্ট। আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? এটা সরাসরি স্ক্যান করা বই, সরাসরি স্ক্যান করা বই। আমি যদি ফুল ভিউ কারে দেখতে চাই, ফুল ভিউ, ঠিক আছে? তাহলে আপনি পৃথিবীর যে কোনো ধরনের বই এখান থেকে আপনি কালেকশন করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের যত ধরনের বই কিনতে হয় একাডেমিক প্রয়োজনে, আপনি যে কোনো একটা বইয়ের নাম সরাসরি এখানে লিখবেন, সরাসরি সেই বইটি চলে আসবে। একাডেমিক প্রয়োজনে কোনো বইয়ের আর নাম, কোনো বই বাজার থেকে কিনতে হবে না। আপনার একাডেমিক কাজে হোক অথবা কোনো কিছু জানার জন্য হোক, যে বই চান আপনি সেই বই পাবেন, যে কোনো ভাষার বই। হ্যাঁ, গাইডগুলা বাংলাদেশেরগুলা। কি গাইড? কিসের গাইড? মূল বই পাবেন, সবগুলো মূল বই পাবেন। সব পাওয়া যাবে, বাংলা একাডেমি পাওয়া যাবে, ইংরেজি একাডেমি পাওয়া যাবে। ওগুলো তো গভর্নমেন্ট সাইটে আছে। ক্লাস 9-10 সবগুলো বই আপনি পাবেন, আপনি গুগলে সার্চ করেন না। আচ্ছা, আমি একটু কোনটা? আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। সবগুলোই ছাড়ছে। তাহলে আমরা যে কোনো ধরনের বই পাবো। তাহলে আমি ফটোগ্রাফি শেখার জন্য আমি সার্চ দিলাম, আমি ফটোগ্রাফির অনেকগুলো বই আমি পাচ্ছি।
পাচ্ছি না, পাওয়া যাবে, আমি দেখাচ্ছি। তাহলে কি আপনারা বুঝতে পারছেন এই যে এটা 1 নম্বর পেজে আমরা আছি, 2 নম্বর 3 নম্বর আরো অনেকগুলো পেজ আছে, মানে কয়েক হাজার বই চলে আসছে ফটোগ্রাফি নিয়ে। পৃথিবীতে যতগুলো বই আছে সবগুলো বই এখানে চলে আসছে এবং সবগুলো স্ক্যান কপি। আমি সবগুলো বইকে আমি ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, এরপর আরও যে কোনো একটা বিষয়, ধরুন আপনি এসইউ শিখবেন, এসইউ শিখবেন, এসইউ লিখে সার্চ করেন, দ্য আর্ট অফ এসইউ, অনেকগুলো বই চলে আসছে না? দেখেন আমি যাই, দ্য আর্ট অফ এসইউ আসছে না? আপনি যেটাই শিখতে চান সেটারই কি আপনি স্ক্যান কপিটা পাবেন যে কোনো বইয়ের, ঠিক আছে? তো আপনি যদি গুগল বুকস যদি ইউজ করতে জানেন তাহলে আপনাকে কখনো কোনো বই কিনতে হবে না। আপনি যে বই চান সেই বই আপনি পাবেন। আপনি লেখকের নাম লিখে যদি সার্চ করেন তাও পাবেন। আমি মনে করেন শেক্সপিয়ারের বইগুলো চাচ্ছি, শেক্সপিয়ারের প্লে নাকি শেক্সপিয়ারের সনেট নাকি শেক্সপিয়ারের বায়োগ্রাফি নাকি রোমিও এন্ড জুলিয়েট, আমরা রোমিও এন্ড জুলিয়েট খুঁজি, ওই শেক্সপিয়ারের রোমিও এন্ড জুলিয়েট চলে আসছে। বইয়ের নাম লিখে সার্চ করলে আসবে, লেখকের নাম লিখে সার্চ করলে আসবে, যেটাই লেখেন না কেন সেটাই কি চলে আসবে। অনেক আগের প্রিন্ট করা, 1839-এ। হ্যাঁ হ্যাঁ, এডিট কেন করবে? এটা খুব হয়ে যে ওই লাইব্রেরিতে যে ইয়াগুলো লেখছে পেন্সিল দিয়ে, নাম্বার, বইয়ের নাম্বার হুবহু। তাহলে আমরা গুগল বুকস ইউজ করতে পারা মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লাইব্রেরিটা ইউজ করতে পারা। পৃথিবীর কোনো লাইব্রেরি আমাদেরকে এত বই দিতে পারবে? গুগল বুকস আমাদেরকে দিচ্ছে, এবং আমাদের ঘরে বসে কি আপনি যদি গুগল বুকস ইউজ করতে পারেন তাহলে আপনার মোবাইলটাই কি একটা পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, তাই না? আপনার মোবাইল ডিভাইসটাই পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি। তাহলে আমরা যে কোনো বিষয় জানার জন্য, যে কোনো ইনফরমেশন কালেকশন করার জন্য পৃথিবীর যে কোনো বইয়ের রেফারেন্স যদি প্রয়োজন হয়, আমরা পৃথিবীর যে কোনো বইয়ের রেফারেন্স এখান থেকে নিতে পারবো না? আচ্ছা, নিলাম। এখন আমরা এখানে সব কিছু করতে পারি, যে আমরা বই কাটতে পারবো, সব কিছু এখানে আমরা করতে পারবো, কিন্তু গুগল আমাদেরকে এখানে ডাউনলোড করার কোনো অপশন দেওয়া নেই, আছে? এখন গুগল চায় না যে আমরা ডাউনলোড করি। কেন? কারণ আমরা যদি ডাউনলোড করি তাহলে এখানে গুগলের মেন বিজনেস যেটা, সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন অ্যাড দেখানো। এটার পাশাপাশি আমাদেরকে অনেকগুলো অ্যাড দেখাচ্ছে না? তো মানুষ তো ডাউনলোড করে নিলে তো আর মানুষ অ্যাড দেখবে না, মানুষকে অ্যাড দেখাতে পারবে না। যতক্ষণ সে অনলাইন থেকে পড়বে ততক্ষণই কি অ্যাড দেখাতে পারবে। এই জন্য গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলো গুগল চাই আমাদেরকে ডাউনলোড করার অপশন দেয় না। আমাদেরকে ইউটিউব বলে যে নেট থেকে দেখো, যদি সব কিছু বলে কি নেট থেকে দেখতে, ঠিক আছে? মানে ডাউনলোড করতে আমাদেরকে গুগল উৎসাহিত করে না। তো গুগল চায় না যে আমরা ডাউনলোড করি। এখন গুগল চাক বা না চাক সেটা ইম্পর্টেন্ট না। গুগল আমাদেরকে ডাউনলোড করতে দিল কি দিল না সেটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট কি আমরা চাই কি চাই না সেটা ইম্পর্টেন্ট, তাই না? বলুন, আমরা ডাউনলোড করতে চাই কি চাই না? চাই। তাহলে আমাদের উপায় বের হয়ে যাবেই। গুগলে সার্চ করবো, কি লিখে সার্চ করবো? গুগল বুকস ডাউনলোডার অথবা গুগল বুকস ডাউনলোড সফটওয়্যার। এই যে গুগল বুকস ডাউনলোড সফটওয়্যার আসছে না? অনেকগুলো সফটওয়্যার চলে আসছে, গুগল বুকস ডাউনলোডার, গুগল বুকস ডাউনলোড, অনেকগুলো বই চলে আসছে না? অনেকগুলো সফটওয়্যার চলে আসছে। আপনি যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করেন, সফটওয়্যার ডাউনলোড করার পরে ওই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই গুগল বইটা ডাউনলোড করতে পারবেন। এটা আমার ভিডিওতে বিস্তারিত দেখানো আছে। গুগল বুকস ডাউনলোডার। আচ্ছা, গুগল বুকস ডাউনলোডার। এটা হয়ে গেছে না? মানে আপনি অনেক ধরনের সফটওয়্যার পাবেন। যে কোনো একটা কাজ, যে কোনো কিছু ডাউনলোড করার জন্য আপনি গুগলে সার্চ করবেন, সেটা ডাউনলোড করার সফটওয়্যার পাবেন। আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন, তাহলে গুগলে লিখবেন কি ইউটিউব ডাউনলোডার সফটওয়্যার, ঠিক আছে? আমি দিলাম, দিয়ে এটা রান। ছোট্ট একটা সফটওয়্যার।
চলে আসছে না সফটওয়্যারটা? এখানে আমাদেরকে বলছে কি এন্টার যে গুগল বুকস সামনে সফটওয়্যারটা কোথায় আসছে দেখেন, সফটওয়্যারটা কোথায় আসছে, এই যে এটা গুগল বুকস ডাউনলোডার। কারণ আমি বই ডাউনলোড করার জন্য এটা দিলাম, দেওয়ার পর রোমিও এন্ড জুলিয়েট কই, রোমিও এন্ড জুলিয়েট আছে না এখানে, এটা থাকা অবস্থায় এখানকার এই যে উপরের লিঙ্কটা আমি কপি করব, কপি করে জাস্ট সফটওয়্যারে দেবো, পেস্ট করলাম, ঠিক আছে, পেস্ট করে স্টার্ট করলাম। কি এখানে পিডিএফ আকারে করবো, পিডিএফ সাইজটা নির্ধারণ করে দেবো, স্টার্ট হয়ে যাবে। রোমিও এন্ড জুলিয়েট এক মুহূর্তে চলে আসছে। আপনারা কি বুঝতে পারছেন? গুগল বুকস থেকে কি ডাউনলোড করতে পারবেন? তাহলে আমাদের যে কোনো একটা লেখার জন্য, যে কোনো একটা ইনফরমেশন কালেকশন করার জন্য যদি কোনো রেফারেন্স বইয়ের হেল্প লাগে, পৃথিবীর যে কোনো বইয়ের রেফারেন্স আমরা নিতে পারবো। এই যেটা কি রোমিও এন্ড জুলিয়েট, চলে আসছে না? এটা বুঝতে পারতেছি না, অনেক কঠিন একটা কোশ্চেন। প্রিন্ট আউট করা কেন করা যাবে না? প্রিন্ট আউট যেটা আমরা স্ক্রিনে দেখি সেটাই প্রিন্ট আউট করা যাবে। প্রিন্ট আউট কেন করা যাবে না? আপনি হুবহু প্রিন্ট আউট করে হুবহু একটা বই বানাতে পারবেন। বলেন প্রিন্ট আউট করা যাবে? করা যাবে? হ্যাঁ, এখানে শেক্সপিয়ারের নামটা কেটে দিয়ে আপনার নাম্বার কেটে দেবেন প্রিন্ট আউট করার আগে। শেক্সপিয়ার তো হার্ট ফিল করবে, শেক্সপিয়ার তো দ্বিতীয়বারের মধ্যে হার্ট ফিল করবে। হ্যাঁ বলেন। আমরা গুগলে যদি সার্চ করি কোন একটা মানে ওয়েবসাইটে, ধরুন আমি একটা কার্ড নিয়ে সার্চ করলাম, তো ওখানে সার্চের মধ্যে অনেক ধরনের ওয়েবসাইট আছে। তো ওখানে আমি যেটা রিলেভেন্ট মানে যেটা আমি অ্যাকচুয়ালি চাচ্ছি ওয়েবসাইটটা মানে ওইটার ভিতরে মানে কমেন্টগুলো ওখানে নাই, আমি যেটা চাচ্ছি ওরা তো লিঙ্ক বিলি করে ওরা আপলোড করছে। তো আমি গুগল বুক যদি সার্চ করি তাহলে আমি যেটা রিলেভেন্ট মানে অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি ওখানে যদি না আসতে পারে তাহলে অ্যাকচুয়ালিটা কীভাবে সার্চ করবো? আচ্ছা, আপনি কোশ্চেনটা লেখেন, আমি টপিকটা বোঝানো শেষ করি, আপনার হয়তো এর মধ্যে হয়তো আপনার কোশ্চেন আনসারটা পাবেন। আমি টপিকটা বোঝানো শেষ করে আমি কোশ্চেন করার জন্য করবো, আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো যে কোনো কোশ্চেন আছে কিনা, তখন আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে? আপাতত কোনো কোশ্চেন মাথায় আসলে এগুলো লিখে রাখেন। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন গুগল বুকসের মাধ্যমে আমরা ডাউনলোড করলাম, তাহলে যে কোনো বই আমরা এভাবে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে কিসের বই? ধরেন হুমায়ুন আহমেদের বই, তাই না? এখন হুমায়ুন আহমেদের বই গুগল বুকসে কি নাও থাকতে পারে, এখানে নাও বাংলা বইগুলো এখনও অ্যাভেলেবেল না। গুগল বুকস আপনি পৃথিবীর সবচেয়ে বড় বড় লেখকের রেফারেন্স বইগুলো পাবেন, অনেক মানে বিখ্যাত বইগুলো পাবেন, বাট বাংলা বই এখনও এখানে এত অ্যাভেলেবেল না। এখন বাংলা বই করার জন্য কি গুগল বুকসের বড় ভাইকে গুগল, তাই না? এখন গুগলে সার্চ করলে আপনি যে কোনো বই পাবেন, যে কোনো বই, যে কোনো ভাষার বই। ধরেন আমি চাচ্ছি হুমায়ুন আহমেদের বই, হুমায়ুন আহমেদ বুকস পিডিএফ, সবগুলো হুমায়ুন আহমেদের বই চলে আসছে। হুমায়ুন আহমেদের 126টি বই চলে আসছে না? হলুদ হিমু এবং কালো রেপ, অনেক বই চলে আসছে। আবার দেখেন এটা
তাহলে আমরা যে বই চাই সে বইই পাবো। মনে করেন আজ হিমুর বিয়ে, এই বইটা আমি ডাউনলোড করবো, সব বই আছে না, আজ হিমুর বিয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। মানে সরাসরি গুগলে সার্চ করলে আমরা ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবো যে কোনো বই। আপনি লেখকের নাম দিয়ে যদি সার্চ করেন তাও পাবেন, আবার যদি বইয়ের নাম দিয়ে সার্চ করেন তাও পাবেন। ইটস ভেরি ইজি। এরপর মনে করেন আমরা পাবো ওই এই ক্লাস ইন্টার পর্যন্ত 1 2 3 4 ইন্টার পর্যন্ত কি স্কুল কলেজের বইগুলো পাবো চাচ্ছি। তাহলে সেটাও কাকে জিজ্ঞেস করবো? গুগলকে কি জিজ্ঞেস করবো? ক্লাস 9 টেক্সট বুক অথবা স্কুল টেক্সট বুক, বাংলাদেশ স্কুল স্কুল টেক্সট বুক ডাউনলোড, বাংলাদেশ কলেজ টেক্সট বুক ডাউনলোড, সবগুলো চলে আসবে। এই যে nctv.gov.org। আরেকটা আছে এটা আসছে না, এখানে সবগুলো বই পাবেন, টেক্সট বুক সেকেন্ডারি। এই যে আমার বাংলা বই ডাউনলোড আছে না? কোন ক্লাসের করবেন? আমরা গণিত বইটা ডাউনলোড করি, ক্লাস 8-এর গণিত বই ডাউনলোড। বোঝা যাচ্ছে না? আপনি যেটা চান সেটা পাবেন। এই যে 8ম শ্রেণী গণিত। আমাদের কোনো বইয়ের কোনো অভাব হবে, কিনতে হবে? এখান থেকে সরাসরি আপনি কি জাস্ট একটা যদি ট্যাব থাকে, একটা ল্যাপটপ থাকে, আর কোনো বই এখান থেকে সরাসরি পড়াশোনা করতে পারবে। বই কেনার জন্য আর বাজারে যাওয়ার দরকার আছে? এখান থেকে নিয়ে আপনি এখান থেকে প্রিন্ট করে এখান থেকে বই বাধা করে ফেলতে পারেন। হ্যাঁ, বলেন আমাদের কি কখনো কোনো বইয়ের অভাব হবে? হুমায়ুন আহমেদের বইটা করে গেল, এই যে হুমায়ুন আহমেদের বই আজ হিমুর বিয়ে। মাজারে খালা আছে? বলেন আমাদের জীবনে কখনো কোনো বইয়ের অভাব হবে? তাহলে আমরা যে কোনো বই পাবো, সেটা যেরকমই হোক না কেন। আমি লেখকের নাম দিয়ে সার্চ করলাম হুমায়ুন আহমেদের বই, আপনি যদি অন্য একটা লেখকের নাম দিয়ে সার্চ করেন, মনে করেন জাফর ইকবাল বুকস, 46 বুকস ডাউনলোড নাও বাই জাফর ইকবাল। অনার্সের মাস্টার্সের যে কোনো বই আপনি ডাউনলোড দিলে চলে আসবে। ওই যে আমার বন্ধু রাশেদ বাই জাফর ইকবাল, একটু পরে এগুলোর ইমেজগুলো আসবে। মজার ঘটনা পিডিএফ। আশা করি বই নিয়ে আপনারা বুঝতে পারছেন। তাহলে যে কোনো রেফারেন্সের কাজে অথবা যে কোনো কাজের জন্য আমাদের বই লাগে, আর টেনশন করার কোনো প্রয়োজন আছে? বইটা মার্কেটে পাবো কি পাবো না সেটা চিন্তা করার দরকার আছে। আর বইটা কিনতে টাকা লাগবে কি লাগবে না সেটাও চিন্তা করার দরকার আছে। হ্যাঁ কি হ্যাঁ, গুগল থেকে হচ্ছে, গুগল বুকস থেকে হবে। প্রথমে একটু কোডিংটা দেখালাম আগে। আমরা ওই স্ট্যাটিস্টিক্স বাই এসপি গুপ্তা, এমপি গুপ্তা, স্টেট তো প্রায় সব সাবজেক্টে করতে হয়, ঠিক আছে? যে কোনো বই সার্চ করবেন পাবেন, অ্যাকাউন্টিংয়ের বই, স্টেটের বই, সবগুলো পাবেন। আচ্ছা, আমরা গেলাম এখন গুগল বুকস বুঝলেন, এরপর হচ্ছে গুগল স্কলার। এখন আমাদের লেখার প্রয়োজনে অনেক সময় আমাদের প্রয়োজন হয় অনেক এগুলো রিসার্চ রিপোর্ট, গবেষণা। আপনি গরু নিয়ে কোনো একটা রচনা লিখবেন, এখন গরু নিয়ে রচনা লেখার সময় যদি আপনি একটা গবেষণা রিপোর্ট দিতে পারেন যে অমুক জায়গায় গরু নিয়ে একটা গবেষণা হয়েছিল, গরু নিয়ে গবেষণার পর গবেষকরা কি এই জিনিসগুলো পাইছে। অনেক সময় আমরা নিউজের মধ্যে অনেকগুলো মানে রিসার্চ রিপোর্ট দেখি না, পেপারের মধ্যে, নিউজ পেপারের মধ্যে অনেকগুলো আমরা রিসার্চ রিপোর্ট দেখি না। আপনার লেখার মধ্যে যদি কোনো রিসার্চ রিপোর্ট থাকে অথবা রিপোর্টের মানে কোনো গবেষণা প্রবন্ধ থাকে অথবা গবেষণা প্রবন্ধের ফলাফলটা থাকে, অথবা মানে কী গবেষণা হয়েছে, আপনি যে টপিক নিয়ে লিখতেছেন এই টপিক নিয়ে পৃথিবীর কোথায় কী গবেষণা হয়েছে, ওটা যদি আপনি সামারাইজ করে ছোটো করে বলেন, তাহলে আপনার লেখার মানটা অনেক ভালো হয়, তাই না? অনেক বেশি কি রিলায়েবল হয়, ঠিক আছে? এখন এই রিসার্চ রিপোর্টগুলো আমরা কোথায় পাবো?
একটা বিষয় নিয়ে সারা পৃথিবীতে অনেক অনেক জায়গায় রিসার্চ হচ্ছে, অনেক অনেক জায়গা থেকে রিসার্চ পেপার বের করতেছে, ঠিক আছে? আপনি কীভাবে জানবেন যে কোন এই বিষয় নিয়ে কোথায় কী রিসার্চ হচ্ছে? তাহলে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা শুধুমাত্র যাবো গুগল স্কলারে। তাহলে স্কলার থেকে আমরা কী পাবো? রিসার্চ রিপোর্ট, মানে গবেষণা প্রবন্ধগুলো আমরা পাবো এখানে। গবেষণা প্রবন্ধ। এখন গবেষণা প্রবন্ধ আমরা কেন দেবো? কারণ আমরা যদি কোনো একটা কিছু লিখি তাহলে সেটার সাথে যদি আমরা গবেষণা প্রবন্ধ অ্যাড করে দিতে পারি, অথবা গবেষণা প্রবন্ধের যে ফলাফল অংশবিশেষ এটা যদি আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের লেখাটার ভ্যালু বাড়বে, লেখার বিশ্বাসযোগ্যতা বাড়বে। গুগল স্কলার বলুন, গুগল স্কলার আমরা কীভাবে যাব বলেন? গুগল স্কলার আমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? গুগলের। কি লিখে সার্চ করবো? চলে আসছে না? আমি আপনাদেরকে সরাসরি লিঙ্কটা বললে আপনারা ভুলে যেতে পারেন, এই জন্য আমি গুগলে সার্চ করলে সবগুলো পাবেন, কোনো কিছু আর মনে রাখার দরকার নেই। স্কলারের লিঙ্ক হলো scholar.google.com, বাট এটা আপনার মুখস্থ রাখার কোনো দরকার নেই। যেটাই জানা দরকার সরাসরি গুগলে সার্চ করবেন, আপনি লিঙ্কটা সরাসরি পেয়ে যাবেন। এত কষ্ট করে মুখস্থ রাখার কোনো দরকার আছে? scholar.google.com। আমরা আসলাম গুগল স্কলারে, ঠিক আছে? গুগল স্কলার। তো এখন দেখুন গুগল স্কলার আমরা কীভাবে পাবো। এখন আমি চাচ্ছি গরু নিয়ে আমি কোনো একটা রচনা লাগবো, গরু, ঠিক আছে? এখন দেখেন আমি দেখি কাউ। এখন কাউ নিয়ে পৃথিবীর কোথায় কি গবেষণা হয়েছে আমি সেটা দেখতে চাই। দিলাম সাম রিয়াকশনস অফ সার্ভাইভিং আর্টারিস এ ডেয়ারি কাউ বডি কন্ডিশন। বুঝতে পারছেন এগুলো সবগুলো হচ্ছে কি গবেষণা প্রবন্ধ। ন্যাচারাল হিস্ট্রি অফ কাউ মিল্ক অ্যালার্জি ক্লিনিক্যাল আউটকাম। তাহলে যে বিষয় নিয়ে আপনি চান না কেন, সেই বিষয় নিয়ে যদি আপনি একটা গবেষণা প্রবন্ধ সেট করতে চান, যে বিষয় নিয়ে আপনি লিখবেন, স্বাভাবিকভাবে আপনি দেখবেন কি এই বিষয় নিয়ে পৃথিবীর কোথাও কোনো গবেষণা হয়েছে কিনা। গবেষণা হবে, এটা তো স্বাভাবিক। তো আপনি গবেষণা কী কী হয়েছে ওই গবেষণা প্রবন্ধের অংশবিশেষ যদি আপনি হুবহু তুলে দিতে পারেন, তাহলে আপনার লেখার মানটা বাড়বে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন গুগল স্কলার কি? আচ্ছা, কই আসে না কেন? Journal of Animal Science. Impact of changes in organic nutrient metabolism on feeding the transition dairy cow. বাপরে বাপ, গরু নিয়ে এত জটিল গবেষণা। কথা হচ্ছে আপনাকে যদি এখন গরুর রচনা লিখতে বলা হয়, অনেক সহজ গরুর রচনা লেখা, ক্লাস 5 ছেলেও পারবে, তাই না? কিন্তু এখন এত কিছু জানার পর যখন আপনি রচনা লিখতে বসবেন তখন দেখবেন আসলে অনেক কঠিন, অনেক কঠিন না? আচ্ছা, কারণ ওইখানে হাতুড়ো ডাক্তার খুব সহজেই চিকিৎসা করতে পারে, ঠিক আছে? তাকে যদি ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা হচ্ছে আটারি, এটা হচ্ছে বেন, এটা যদি কাটলে এই সমস্যা হবে, ওইটা কাটলে এই সমস্যা হবে, সে আর কি
অনেক কেয়ারফুলি করবে, তখন তার কাছে অনেক কঠিন মনে হবে। আচ্ছা, গুগল স্কলার আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখন শিখবো গুগল নিউজ। গুগল নিউজ বিষয়টা কি? খুব সহজ, গুগলের সংবাদ। আচ্ছা, যাও, আমি ভুলে যাও যেতে পারে, এই জন্য লিখে রাখলাম। আচ্ছা, গুগল নিউজ। এখন গুগল নিউজ বিষয়টা কি? গুগলের নিউজ, ঠিক আছে? এখন এটাকে শুনে মনে হয় যে খুব ছোট্ট একটা বিষয়। আচ্ছা, বিষয়টাকে আমি বুঝাই। আপনি বাংলাদেশের নিউজগুলো, আপনি পুরো চিটাগং নিউজগুলো সবসময় কি চিটাগং নিউজ সেটা আপনি আপ টু ডেট থাকতে চান, আপনি কী কিনবেন? চিটাগংয়ের একটা লোকাল নিউজ পেপার রাখবেন। আপনি সারা বাংলাদেশের নিউজের সাথে আপনি আপ টু ডেট থাকতে চান, আপনি একটা জাতীয় দৈনিক রাখবেন। একটা জাতীয় দৈনিকে কি সব কিছু আসবে? প্রথম আলোতে কি সব কিছু, সব ধরনের নিউজ আসবে? তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নিউজ যদি আপনি চান, তাহলে বাংলাদেশের প্রায় অনেকগুলো নিউজ পেপার আপনাকে রাখতে হবে না? মিনিমাম 10টা নিউজ পেপার আপনাকে রাখতে হবে। 10টা নিউজ পেপার যদি আপনি রাখেন, তাহলে আপনি পড়েন, আপনি বুঝতে পারেন কি আপনি মোটামুটি বাংলাদেশ সম্পর্কে আপনি জানেন, বাংলাদেশের নিউজ সম্পর্কে একটা জানেন। কারণ এক নিউজ পেপার আসতে পারে, তো আরেক নিউজ পেপার আসতে নাও পারে কোনো একটা সংবাদ। আচ্ছা, এখন আমি যদি বলি যে সারা পৃথিবীর সবগুলো নিউজ আপনি যদি জানতে চান, সারা পৃথিবীর সবগুলো দেশের সবগুলো নিউজ, তাহলে আনুমানিক আপনাকে কতগুলো পত্রিকা রাখতে হবে? ডেইলি কতগুলো পত্রিকা পড়তে হবে? মাত্র 150-200? বাংলাদেশে যদি 10টা হয়, সারা ওয়ার্ল্ডে কয়টা হবে? 2-3 হাজার পত্রিকা আপনাকে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখেন যে সারা পৃথিবীর খোঁজখবর রাখা আমাদের জন্য অনেক কঠিন কাজ। সারা পৃথিবী থেকে কয়টা পেপার রাখতে হবে? প্রায় 2-3 হাজার নিউজ পেপার আমাদেরকে রাখতে হবে। এখন কোনো একজন হকার আপনাকে বললো কি যে যেখান থেকে পারে সেখান থেকে এনে আপনাকে 2-3 হাজার নিউজ পেপার ডেলি দিবে, আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমাদের জন্য অনেক কঠিন, মানে নর্মালি সারা পৃথিবীর খবর রাখাটা, সারা পৃথিবীর সবগুলো নিউজ পেপার পড়া আমাদের জন্য সম্ভব না, ঠিক আছে? তো সেটা পড়ার দরকারও নেই, কারণ গুগল নিউজ মানে হলো সারা পৃথিবীর সবগুলো নিউজ পেপারের সামারাইজ। আমরা সারা পৃথিবীর যতগুলো নিউজ পেপারে যা কিছু পাবলিশ হয় সবগুলোর সারসংক্ষেপ হলো কি? গুগল নিউজ। তার মানে আমরা গুগল নিউজে যদি আসি, তাহলে পৃথিবীর সবগুলো নিউজ পেপার আমরা পাচ্ছি, সব কিছু আমরা পাচ্ছি, ঠিক আছে? পৃথিবীর অন্য কোনো নিউজ পেপার আমাদেরকে না পড়লেও চলবে। তো দেখুন গুগল নিউজ, বলুন গুগল নিউজে কীভাবে যাব? হ্যাঁ, গুগলে কি লিখে সার্চ করবো? গুগল news.google.com। এই যে আমরা পাচ্ছি না গুগল নিউজ, এই যে টপ স্টোরিজ, অ্যাপল ইনকর্পোরেশন, আমেরিকান জেনোসাইড, হিলারি ক্লিনটন, অনেক কিছু আসছে না? আচ্ছা, এখানে ডান পাশে দেখেন ওয়ার্ল্ড নিউজ, ইউএস নিউজ, বিজনেস নিউজ, টেকনোলজি নিউজ, এন্টারটেনমেন্ট নিউজ, স্পোর্টস নিউজ, অনেক কিছু আসছে না? আমি যে দিলাম সেখানে স্পোর্টস নিউজ, তাহলে আমাকে সারা পৃথিবীর স্পোর্টস নিউজগুলো দেখাবে না? তারপর আমি এখানে দিলাম টেকনোলজি নিউজ, তাহলে সারা পৃথিবীর টেকনোলজি নিউজগুলো আমাকে দেখাবে। আমাদের প্রথম আলোতে বিভিন্ন পেপারে ওই যে বিভিন্ন নিউজগুলো দেয়, মানে ফিচার পাতায় যে নিউজগুলো দেয়, ম্যাক্সিমাম এখান থেকে ইয়া করে, মানে গুগল নিউজ থেকে নিউজগুলো নিয়ে, সোর্স হলো গুগল নিউজ, এখান থেকে নিয়ে কী করে নিজের মতো করে লেখে ওরা ইয়া দেয়। এই জন্য ওরা নিচে ছোটো করে লিখে দেয় তথ্যসূত্র ইন্টারনেট। আপনারা কি বিষয়টা লক্ষ্য করেন? ওই তথ্যসূত্র ইন্টারনেট মানে ওরা যেখান থেকে কালেক্ট করে ম্যাক্সিমাম হলো কেউ থেকে, গুগল নিউজ থেকে। কারণ অন্য যে কোনো একটা ব্লগ সাইট, ফোরাম সাইট, অনেক জায়গায় আমরা একটা নিউজ পেতে পারি, ফেসবুকে কোনো একটা নিউজ পেতে পারি, বাট সেগুলো অথরাইজ না। বাট গুগল নিউজ থেকে যদি আমরা কোনো একটা নিউজ কালেক্ট করি, এটা কি মানে নির্ভরযোগ্য নাকি নির্ভরযোগ্য না? নির্ভরযোগ্য। তাহলে গুগল নিউজের বৈশিষ্ট্য হলো আমরা এখান থেকে যে ইনফরমেশনটা পাবো সেটা 100% অথেন্টিক, ঠিক আছে? এই কারণে এখান থেকে নিয়ে নিশ্চিন্তে আপনি যে কোনো ব্লগ লেখেন, ওয়েব কন্টেন্ট লেখার জন্য আমাদের জন্য খুবই উপযোগী। আমরা যখন ওয়েব কন্টেন্টের জন্য যখন আমরা ইনফরমেশন সার্চ করব, তখন আমাদের অন্যতম একটা সোর্স কোনটা? গুগল নিউজ। এখন আপনি ইনফরমেশন টেকনোলজি নিয়ে কোনো কিছু লিখবেন, তাহলে ইনফরমেশন টেকনোলজিতে ক্লিক করেন, আপনি নিউজগুলো দেখেন, দেখে কি যে কোনোটা নিউজ আপনি দেখেন, দেখে
যে কোনো একটা নিউজ আপনি দেখে এটা আপনি নিজের মতো করে করেন। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের নিউজ পেপারগুলো গুগল নিউজ থেকে নিউজ নেয়, তারা তাদের নিজ নিজ ভাষায় সেটা অনুবাদ করে নিজের মতো করে সেটাকে ইয়া করে পাবলিশ করে। আচ্ছা, আমি হেলথের নিউজগুলো দেখবো। হেলথ, যে নিউজ চাই আমি সেই নিউজ এখান থেকে পাবো। আবার ডান পাশে দেখেন টপ স্টোরিজ। আচ্ছা, এখানে দেখেন ওয়ার্ল্ড নিউজ। আবার যদি দেখেন আপনি বাংলাদেশ দেখেন গুগল নিউজে, তাহলে শুধুমাত্র কি বাংলাদেশের খবরগুলো আপনাকে দেখাবে। দেখাচ্ছে না? দেখাচ্ছে? আপনি যদি দেখেন যে সোমালিয়া, শুধুমাত্র সোমালিয়ার খবরগুলো আপনাকে দেখাবে। দেখাচ্ছে না? তাহলে পৃথিবীর যে কোনো দেশের নিউজগুলো আমরা কি জানতে পারতেছি। আপনি কোনো একটা কন্টেন্ট লিখতেছেন শুধুমাত্র চীনের মানুষের জন্য, চলে আসছে না? মানে যেখানেই দেবেন যে দেশের খবরে আপনি জানতে চাইবেন সেই দেশের খবর চলে আসবে। আর আপনি চাচ্ছেন শুধুমাত্র চিটাগংয়ের খবর জানতে, পারছে? আচ্ছা, চিটাগং উমেন্স কন্টেস্ট অ্যান্ড ইকুয়াল অথরিটি, মানে পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নিউজ পেপার কি? গুগল নিউজ। এটা আপনি সারা পৃথিবীর যে কোনো নিউজ, যে কোনো এলাকার নিউজ আপনি পাবেন। না, সবখানে নিউজ নেই। আচ্ছা, গুগল নিউজ, নোয়াখালী নিউজ থাকতে পারে দেখি, নোয়াখালী আছে, ঠিক আছে। ম্যান ফাউন্ড ড্যাট ইন নোয়াখালী। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন গুগল নিউজ মানে জিনিসটা কি। হ্যাঁ, থানা লেভেলে পর্যন্ত যাবে, সব কিছু যাবে। তাহলে গুগল নিউজ থেকে আমরা পৃথিবীর যে কোনো নিউজ আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের আর্টিকেল লেখার জন্য আর্টিকেল লেখার জন্য অন্যতম একটা সোর্স হলো গুগল নিউজ। আমরা যখন যে কোনো বিষয় নিয়ে আর্টিকেল লিখবো, আমরা যে ইনফরমেশনগুলো নেবো সেগুলো আমরা গুগল নিউজ থেকে পেতে পারি। আচ্ছা, এখন গুগল নিউজ আমরা যেটা করতে পারি, আমরা পার্সোনালাইজ করতে পারি। পার্সোনালাইজ, এই যে এখানে কি আছে, পার্সোনালাইজ। এখন আমি চাচ্ছি কি, আমি শুধুমাত্র আমি স্পোর্টস নিউজগুলো দেখবো, স্পোর্টস নিউজটা অন করে দিলাম। এন্টারটেনমেন্ট দেখবো, এন্টারটেনমেন্ট অফ করে দিলাম। আমি টেকনোলজি দেখবো, টেকনোলজি অন করে দিলাম। আর বাকি সবগুলো অফ করে দিলাম। বিজনেস লাগবে না, ইউএস লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, সবগুলো অফ করে দিলাম। তাহলে আমাকে কী কী দেখাবে? স্পোর্টস, এন্টারটেনমেন্ট এবং টেকনোলজি। আমি যদি এখানে ইয়া করি, আবার আমি যদি এখানে এডিট করে দিই চিটাগং, তাহলে সে শুধুমাত্র আমাকে চিটাগংয়ের নিউজগুলো দেখাবে। চিটাগং নিউজগুলো বেশি করে দেখবেন। আপনারা কি বুঝতে পারছেন? এখন যদি আপনি রিফ্রেশ করেন, তাহলে আপনাকে শুধুমাত্র যে জিনিসগুলো আমি ইয়া করছি এগুলোই দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা গুগল নিউজটাকে আমরা আমাদের মতো করে পার্সোনালাইজ করতে পারবো। যে আমার যখন গুগল নিউজ দেখাবে, তখন আমাকে কোন ধরনের নিউজ দেখাবে, কোন ধরনের নিউজ দেখাবে না, সেটা আমি নিজেই সিলেক্ট করে দিতে পারি। আমি সেটাকে পার্সোনালাইজ করে দিতে পারি। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমরা যখন আর্টিকেল লিখবো, ওয়েব কন্টেন্ট তৈরি করবো, তখন অবশ্যই কোনো একটা নিউজ থাকবে, তাই না? তো একটা নিউজটা কালেকশন করার জন্য সবচেয়ে ভালো সোর্স কোনটা? গুগল নিউজ। যদি আমি কোনো গ্লোবাল নিউজ কালেক্ট করতে চাই, আমেরিকার কোনো নিউজ কালেক্ট করতে চাই, তার জন্য বেস্ট কোনটা? গুগল নিউজ। আবার যদি কোনো মানে বাংলাদেশের কোনো খবর কালেক্ট করতে চাই, তাও গুগল নিউজ। গুগল নিউজের বিশেষত্ব কি? রিলায়েবল। কারণ আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আর্টিকেল লিখবো, আমাদের ওই তথ্যটা কতটুকু নির্ভরযোগ্য সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা গুগল নিউজ থেকে যদি আমরা কালেক্ট করি, তাহলে আমরা 100% কনফার্ম হতে পারবো যে এটা 100% রিলায়েবল। আচ্ছা, গুগল নিউজ আসলো।
তাহলে আমরা গুগল নিউজ থেকে যে কোনো ধরনের নিউজ আমরা কালেক্ট করতে পারবো। এটা কি ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে কারো? গুগল নিউজ সংক্রান্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর আমরা যদি গুগল নিউজ ছাড়া যদি আমরা নিউজ পেপার চাই, তাহলে আমরা তো পৃথিবীর অনেকগুলো নিউজ পেপার পাচ্ছি। যদি গুগলে সার্চ করি, ধরুন আমি আমেরিকার নিউ ইয়র্কের নিউজ চাচ্ছি, তাহলে আমেরিকার নিউ ইয়র্ক থেকে পাবলিশ হয় এরকম অনেকগুলো নিউজ পেপার আছে না? আমরা যদি গুগলে সার্চ করি নিউ ইয়র্ক নিউজ পেপার, নিউ ইয়র্ক নিউজ পেপার, এই যে আসছে না নিউ ইয়র্ক টাইমস, তারপর নিউ ইয়র্ক ডেইলি নিউজ, এই আপনি যতগুলো নিউজ পেপার আছে এখানে আপনি সবগুলোই পাবেন। আমাদের দেশে যেরকম প্রথম আলো, যুগান্তর, আমাদের দেশে সবগুলো আপনি পাচ্ছেন না অনলাইনে? তো আমাদের দেশের নিউজ পেপারগুলো যদি অনলাইনে পাওয়া যায়, বিদেশেরগুলো পাওয়া যাবে না? সারা পৃথিবীর যে কোনো নিউজ পেপার আপনি অনলাইনে পাবেন। তাহলে এগুলো আমাদের একটা সোর্স। পৃথিবীর যে কোনো, বিশ্বের যে কোনো নিউজ পেপার, এটা আমাদের একটা সোর্স, নিউজের একটা সোর্স। এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, তাহলে আমরা যখন কোনো ওয়েব কন্টেন্ট তৈরি করব, তখন বিভিন্ন নিউজ পেপার থেকে আমরা ইনফরমেশনগুলো নেব, নিয়ে সেগুলো আমরা আমাদের মতো করে লিখব। নিউজ পেপার থেকে আপনি কোনো একটা জিনিস নিলেন, নিয়ে যদি আপনি হুবহু যদি ওটার মতো করে লেখেন, তাহলে ওই জিনিসটা কপিরাইট আইন ভঙ্গ হবে। নিউজ পেপার থেকে নিয়ম নেওয়ার যেটা নিয়ম, সেটা হলো আপনি এটা নেবেন, নিয়ে এটা পড়বেন, পরে এটা আপনার মতো করে আপনি লিখবেন, ঠিক আছে? অথবা স্পিনার চিপ দিয়ে স্পিন করে আপনার মতো করে আপনি জিনিসটাকে লিখবেন, এটাকে চেঞ্জ করে দিতে হবে, নাহলে এটা কপিরাইট আইন লঙ্ঘন হবে। আপনি জাস্ট এখান থেকে মূল জিনিসটা বুঝবেন, যে বুঝে আপনাকে নিজের মতো করে লিখতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। এখন জিসির মোড়ে বোমা ফুটছে, এখন জিসির মোড়ে বোমা ফুটছে, এটা যদি একজনে বলে, এখন আমি যদি বলি যে হ্যাঁ জিসির মোড়ে বোমা ফুটছে, তাহলে কেউ বলবে যে তুমি আমার কথা কপি করছো। হ্যাঁ, মানে ও কি কখনো ইয়া করতে পারবে? কারণ একটা নিউজ যে কেউ বলতে পারে, কিন্তু তার বর্ণনা হুবহু সে যেভাবে বর্ণনা করছে, হুবহু যদি আমি কপি করে দিই আমার নামে, এটা কি হবে? এটা হবে দোষের। কিন্তু আমি যদি আমার মতো করে বলি যে কোনো একটা নিউজ, সেটা কখনো ইয়া হবে না, ঠিক আছে? ওটা কোনো কপিরাইট আইন লঙ্ঘন করবে না। তো আমরা হুবহু যদি কপি করে পেস্ট করবো না, বাট আমরা জিনিসটা বুঝবো, বুঝে আমরা নিজের মতো করে লিখবো। তাহলে আমরা অনেক ভালো কন্টেন্ট তৈরি করতে পারি শুধুমাত্র গুগল নিউজ ইউজ করে, গুগল নিউজ ব্যবহার করে। কাশেম, এই পানি নিয়ে সময়ের জন্য, খাওয়ার পানি। আচ্ছা, গুগল নিউজ বলো না, কারো কোনো কোয়েশ্চেন আছে গুগল নিউজ নিয়ে? কই কি কথা বলো না কেন? কোয়েশ্চেন আছে নাকি নেই? আচ্ছা, এরপর হচ্ছে গুগল ফ্রেন্ডস। গুগল ফ্রেন্ডস বিষয়টা কি? এখন আমাদের তো গুগল নিউজ যদি আমরা দেখি, তাহলে আমরা তো পাজলড হয়ে যাব, কারণ এতগুলো নিউজ আপনি কোনটা দিয়ে আর্টিকেল তৈরি করবেন, কোনটা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন, তাই না? এখন গুগল ফ্রেন্ডস থেকে আমরা পাবো যে পৃথিবীর সবচেয়ে আলোচিত ঘটনা কোনটা, পৃথিবীর সবচেয়ে আলোচিত ঘটনা। এখন কোন ধরনের ঘটনার প্রতি মানুষের আকর্ষণ থাকে? যেমন আজকে বাংলাদেশের সবচেয়ে টপ নিউজ কি? সবচেয়ে খেলা। তাহলে আজকে বাংলাদেশের টপ নিউজ হচ্ছে খেলা। যেদিন ব্যাংক ডাকাতি হয়েছিল, ওই দিন কি ছিল? ব্যাংক ডাকাতি। আর যেদিন একটা ছেলে ফাইভের মধ্যে পড়ে গেছিলো, ওই দিন টপ অফ দ্য কান্ট্রি কী ছিল? ওইটাই। তাহলে সারা বিশ্বে এখন বাংলাদেশের এক একদিন এক একটা টপ অফ দ্য কান্ট্রি হয়। আমেরিকাতে আরেকটা হয় না, চায়নাতে আরেকটা হয় না। বাংলাদেশে বসে আপনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা কোনটা। এখন মানুষ যখন নেটে সার্চ করে, তখন মানুষ কি কোনটা দিয়ে সার্চ করে? সবচেয়ে আলোচিত ঘটনা যেটা সেটা দিয়ে বেশি সার্চ করে, নাকি যেটা গুরুত্বহীন সংবাদ ওটাই দিয়ে সার্চ করে? আলোচিত ঘটনা যেটা। এখন আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, ওয়েবসাইটে প্রকাশের জন্য যদি ওয়েব কন্টেন্ট তৈরি করেন, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কী করা? অ্যাডভার্টাইজিং করা। আমরা একটা কন্টেন্ট লিখবো, ওই কন্টেন্টের মধ্যে আমরা অ্যাডভার্টাইজিং করবো। এখন আপনার কন্টেন্টে যদি চান যে বেশি মানুষে পড়ুক,
যত বেশি মানুষে পড়বে তত আপনার লাভ না, আকর্ষণ করে তো। তত আপনার অ্যাডভার্টাইজিংটা ভালো হবে। তো যদি আপনি কন্টেন্ট লেখেন, আপনি এমন আইডিয়া এমন টপিক নিয়ে কন্টেন্ট লিখতে হবে যে কন্টেন্টগুলো অনেক বেশি মানুষে পড়ে, মানে সবচেয়ে আলোচিত ঘটনা। আমরা বাংলাদেশে বসে আছি, আমরা জানি যে বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি কী, তাই না? কেউ কেউ জানেন যে সোমালিয়ার টপ অফ দ্য কান্ট্রি কী? সোমালিয়াতে এই মুহূর্তে কী কী আলোচনা হচ্ছে জানি না, তাই না? চায়নাতে এই মুহূর্তে কোনটা টপ অফ দ্য কান্ট্রি আমরা জানি না। তো সোমালিয়ান কোনো ভাইয়ের আপনাকে কাজ দিল যে ঠিক আছে আমার জন্য ওয়েব কন্টেন্ট তৈরি করো, তো এখন আপনাকে কী করতে হবে? সোমালিয়ার এই মুহূর্তে আলোচিত ঘটনা কী, হ্যাঁ সোমালিয়া গিয়ে কি বুঝতে হবে। এখন সোমালিয়া গিয়ে বুঝে আমরা যেটা করতে পারবো সেটা আমরা কি গুগল ট্রেন্ডস থেকে করতে পারবো। মানে পৃথিবীর কোনো দেশের কোন আলোচিত ঘটনা, সবচেয়ে আলোচিত ঘটনা কোনটা, কোনো এলাকার কোনো অঞ্চলের কোনো জাতির সবচেয়ে আলোচিত ঘটনা কোনটা সেটা আমরা বুঝতে পারবো, হেল্প করবো কি গুগল ট্রেন্ডস থেকে, গুগল ট্রেন্ডস। এবং আমাদেরকে কোনটা সবচেয়ে আলোচিত ঘটনা মানে বার্নিং কোশ্চেন সেটা বুঝে আমাদের লাভটা কি, আমরা সেই বিষয় নিয়ে আমরা কী লিখবো, টপিক লিখবো, আর্টিকেল লিখবো, আমরা ওয়েব কন্টেন্ট তৈরি করবো সেই বিষয় নিয়ে। তো সেই বিষয় নিয়ে যদি ওয়েব কন্টেন্ট তৈরি করে আমাদের রিডিং লেভেলটা অনেক বেশি হবে। কী অনেক বেশি হবে? আপনি যদি কোনো একটা ওয়েব কন্টেন্ট দেন, হয়তো কি একদিনে 100 জন পড়বে, যে কোনো একটা নর্মাল একটা বিষয় নিয়ে যদি আপনি দেন একদিনে হয়তো 100 জন পড়বে অথবা 200 জন পড়বে। বাট আপনি যদি আলোচিত কোনো ঘটনা নিয়ে যদি দেন একদিনের মধ্যে মিনিমাম কয়েক লাখ মানুষে পড়বে। আমি কি বুঝতে পারছি? কারণ কি ওই মানুষ ওই ঘটনাগুলো নিয়ে বেশি যা করে। তো আপনি নর্মাল বিষয়গুলো নিয়ে যদি আপনি কি 1000টা প্রবন্ধ লেখেন, 1000টা ওয়েব কন্টেন্ট তৈরি করেন, সেটার যে ভ্যালু হবে, আর আলোচিত ঘটনা নিয়ে যদি একটা কন্টেন্ট লেখেন সেটার সেম ভ্যালু হবে, মানে কয়েক হাজার কন্টেন্টের সমান। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এগুলো হচ্ছে কৌশল। ওয়েব কন্টেন্ট লেখার কৌশল হচ্ছে এগুলোই, যে আপনি এমন টপিক নিয়ে ওয়েব কন্টেন্ট তৈরি করবেন যে টপিকটা সবচেয়ে আলোচিত ঘটনা এবং যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশিরভাগ সার্চ করে। এখন গুগল কেমনে বুঝে যে কোন দেশের আলোচিত ঘটনা কোনটা? গুগল কীভাবে বুঝে? গুগল যেটা বুঝে যে কোন শব্দ দিয়ে তার এখানে সার্চ বেশি হচ্ছে, বাংলাদেশের মানুষরা আজকে কোন শব্দ দিয়ে বেশি সার্চ করতেছে, গুগল ওটাকে ট্রেন্ডসে অ্যাড করে নেয়। তার মানে মানুষের আগ্রহের বিষয়বস্তু আজকে এটা, ঠিক আছে? সোমালিয়ার মানুষ কোন শব্দ দিয়ে বেশি সার্চ করে, আজকে কোনটা দিয়ে সার্চ করছে, ওটা কি গুগল ট্রেন্ডসে চলে আসবে এবং গুগল ট্রেন্ডস আমাদেরকে দেখাবে যে কোন শব্দ দিয়ে সার্চ বেশি হয়। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি গুগল ট্রেন্ডসে। বলেন কীভাবে যাব? বলেন তার আগে বলেন যে গুগল ট্রেন্ডস আমরা কেন যাচ্ছি? আলোচিত ঘটনা মানে মানুষের আগ্রহ, আমি যে দেশের জন্য কাজ করব তাহলে সেই দেশের মানুষের আগ্রহের বিষয়বস্তু কী সেটা বোঝার জন্য, এবং আগ্রহের বিষয়বস্তু আজকের দিনে কী, তাই না? আমি আজকে আগ্রহের বিষয়বস্তু নিয়ে যদি আমি আজকে একটা ওয়েব কন্টেন্ট তৈরি করি যদি আজকে নেটে দিই, তাহলে আজকেই কী হবে, একদিনই কয়েক লাখ মানুষ দেখবে। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি গুগল ট্রেন্ডসে। বলেন কীভাবে যাব? যাই হোক, এখন যেগুলো লিখছি ওগুলো আপনারা কিছু দেখেন নাই, এগুলো জাস্ট আমি পয়েন্টগুলো লিখে রাখতেছি। আমরা যাচ্ছি গুগল ট্রেন্ডসে। তো দেখুন, বলুন কী লিখে সার্চ করবো? গুগল ট্রেন্ডস, google.com/trends। আচ্ছা, এখন সারা পৃথিবীতে ট্রেন্ডিং নাও, সারা পৃথিবী, এই যে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ খুঁজছে কি নিয়ে? জেনিফার লরেন্স, রবিন উইলিয়ামস, সুচিত্রা সেন, লাইলা নাইম। তারপর যে শব্দগুলো দিয়ে সবচেয়ে বেশি সার্চ করে, এসএসসি রেজাল্ট 2014, ওয়ার্ল্ড কাপ 2014, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক। সার্চ ইন্টারেস্ট ইন ভেজিটেরিয়ান ফেভারিটস। যাই হোক, বাংলাদেশের মানুষ গুগলে কী সার্চ করে, ইউটিউবে সবচেয়ে বেশি কী সার্চ করে? আচ্ছা, এটা গ্লোবালি। আচ্ছা, এখানে দেখেন, আমি কাজটা চেঞ্জ করে দিই। নেইমার, নাইলা নাইম,
দেখি অমৃতা আগোরা, আখি আলমগীর, অর্পিতা খান, সুচিত্রা সেন। তাহলে সুচিত্রা সেন সেন নিয়ে কোত্থেকে সার্চ করে বেশি? নাইলা নাইম, ডিসেম্বর 2014, এটা ছিল সর্বোচ্চ মাত্রায় সার্চ। স্টুডেন্ট কেউ করে। আবার দেখেন কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে কিওয়ার্ডগুলো আছে। যাই হোক, আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, নেইমার দিয়ে দেখেন। ওই ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময় বেশি করছিল। কখন? ওই যে জুন 2014। আচ্ছা, এটা তো দেখেন বাংলাদেশ। এখন বাংলাদেশ বাদ দিয়ে আমরা একটু দেশের বাইরে যাই। বাংলাদেশ বাদ দিয়ে আমরা কোথায় যাবো বলেন? সোমালিয়া কই? উগান্ডা। আমরা হচ্ছে উগান্ডাতে। উগান্ডাতে কি লেগে মানুষ বেশি সার্চ করে? ববি। যাই হোক, আপনারা বুঝতে পারলেই হবে। আচ্ছা, আমরা সৌদি আরব থেকে দেখি। ট্রেন্ডিং সার্চেস, মোস্ট সার্চেস অ্যাথলেটস, মোস্ট সার্চেস অ্যাক্টরস অ্যাক্ট্রেস, মোস্ট সার্চেস ফ্যাশন মেকআপ, মানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কোন কোন ধরনের সার্চ করে বেশি হয়েছে। কারণ আপনি যদি ফ্যাশন নিয়ে কোনো একটা কাজ করেন, তাহলে ফ্যাশন রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড ইয়াগুলো আপনাকে দেখাবে যে ফ্যাশন রিলেটেড কী কী কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়েছে। তাহলে সারা পৃথিবীর সবগুলোই আমরা পাচ্ছি। আমেরিকাতে এটা তো 2013 সালের কাহিনী। 2015 সালের কিসে? মার্চে, এপ্রিলটা এখন আসেনি। হ্যারিসন ফোর্ড। এই যে কোন ধরনের নায়ককে বেশি কোথায় হয়েছে, কোন ধরনের প্রাণীকে, কোন ধরনের অ্যাথলেটসকে, কোন ধরনের অথরকে, বেসবল প্লেয়ার, বেসবল টিম, বাস্কেটবল প্লেয়ার, বাস্কেটবল টিম, বই, কোন ধরনের বইগুলো বেশি পড়া হয়েছে। তারপর হচ্ছে কি কার কোম্পানিজ, কার, কেমিক্যাল এলিমেন্টস, সিটিস, কোন ধরনের খাবার বেশি কোথায় হয়েছে, পিজা, চিকেন, কেক, এগ, কফি। পলিটিশিয়ান, টেড ক্রুজ, হিলারি ক্লিন্টন। বাংলাদেশে দেখলে বুঝতে পারবে। 2015-তে বাংলাদেশে এখনো আপডেট হয়নি। যাক, আপনারা মোটামুটি বিষয়টা বুঝতে পারছেন গুগল ট্রেন্ডসের। তাহলে গুগল ট্রেন্ডস থেকে আমরা যে কোনো সময়ের কী জানবো, আমরা যে কোনো দেশের টপ মানে কোন শব্দ দিয়ে বেশি সার্চ হচ্ছে সেগুলো গুগল সেভ করে রাখেন এবং আমাদেরকে সে রেজাল্টে দেখাবে কোন শব্দগুলো দিয়ে কোন দেশের মানুষ বেশি সার্চ করে। তার মানে কোন দেশের মানুষের কোন নিউজের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী। তাহলে যে দেশের মানুষ যেই সময়ে যে নিউজের জন্য সবচেয়ে বেশি আগ্রহী, আমরা সেই সময়ে সেই ধরনের টপিক দিয়ে আর্টিকেল লাগবে। তাহলে আমাদের আর্টিকেলগুলো অনেক বেশি মানুষে পড়বে। হ্যাঁ, সোনালী ব্যাংক। তাহলে গুগল অ্যালার্টস ইয়াটা ক্লিয়ার, গুগল ট্রেন্ডস। কার কোনো কোয়েশ্চেন আছে গুগল ট্রেন্ডস নিয়ে? আচ্ছা, গুগল ট্রেন্ডসের পরে আমরা যাব গুগল অ্যালার্টস।
এখন পৃথিবীর যে কোনো মানুষের, যে কোনো প্রফেশনাল মানুষের যে কোনো একটা তথ্যের সাথে আপ টু ডেট থাকতে হয়। সেটা ব্যবসা হোক, চাকরি হোক, অথবা বিভিন্ন ধরনের প্রফেশন হোক। একজন ডাক্তার, তাকে সবসময় আপ টু ডেট থাকতে হয় না? নতুন নতুন কী কী রোগ আসতেছে সেটার উপর চিকিৎসাকে। কারণ 1983 সালে সে ডাক্তারি পাস করছে। 1983 সালে ডাক্তারি বিদ্যা নিয়ে সে এখন চিকিৎসা করতে পারবে? তাকে কী করতে হবে? নতুন নতুন জ্ঞানের সাথে আপ টু ডেট হতে হবে না? তাহলে একজন ডাক্তারকে অবশ্যই ইনফরমেশনের সাথে আপ টু ডেট থাকতেই হয়। একজন ইঞ্জিনিয়ারকে 1973 সালে পাস করা একজন ইঞ্জিনিয়ার, সে এখন যেই ডিজাইন করে এটা কি 1973 সালের বিদ্যা নাকি লেটেস্ট বিদ্যা? লেটেস্ট বিদ্যা। কারণ 1973 সালের বিদ্যা দিয়ে যদি সে করে তাহলে কি সে কি আর থাকতে পারবে? আচ্ছা, তো এখন যে কোনো প্রফেশনাল কি ইনফরমেশনের সাথে আপ টু ডেট থাকতে হয়। একজন বিউটি পার্লারের মালিক, তাকে কি নতুন নতুন কী কী ম্যাটেরিয়ালস আসতেছে, নতুন নতুন কী কী সাজারে আসতেছে, এগুলো তাকে আপ টু ডেট থাকতে হয়। সবার আপ টু ডেট থাকতে হয়। মনে করেন এখানে আলু ব্যবসায়ী লাগে না? কি জন্য লাগে? আলু কোথায় বাম্পার ফলন হয়েছে, কোথায় কম দামে আলু পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, না ভালো তো ভালো, ওটা তো মনে করেন এমনিতে জানে, ভালো তো আগে থেকে জানে, বাট কোথায় বাম্পার ফলন হয়েছে এটাই করা যাবে না, তাই না? আবার সে যদি এখন আন্তর্জাতিক আলু ব্যবসায়ী হয়, তাহলে পৃথিবীর কোন দেশে কি আলু চাহিদা বেশি, কোন দেশে আলুর উৎপাদন বেশি, এই তথ্যগুলোর সাথে আপ টু ডেট থাকতে হবে না? তখন যে দেশে উৎপাদন বেশি হয়েছে সেখান থেকে সে কিনবে, আর যে দেশে চাহিদা বেশি সেখানে সে বেচবে। ঠিক আছে? তাহলে যে কোনো প্রফেশনাল মানুষ অথবা যে কোনো ব্যবসা করুক না কেন, যেখানেই যেটা করুক না কেন, একটা স্টুডেন্ট তথ্যের সাথে আপ টু ডেট থাকার প্রয়োজন আছে না? স্টুডেন্ট হোক, যে কোনো একজন প্রফেশনাল হোক, ডাক্তার হোক, লয়ার হোক, ব্যবসায়ী হোক, ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, ছোট চাকরিজীবী হোক, বড় চাকরিজীবী হোক, সবারই কি দরকার আছে? ইনফরমেশনের সাথে আপ টু ডেট থাকার দরকার আছে না? তখন ইনফরমেশনের সাথে আপ টু ডেট থাকার জন্য ধরেন একজন আলু ব্যবসায়ী, সে কী করবে? কোথায় আলু সস্তা হয়েছে, মনে করেন একজন আন্তর্জাতিক আলু ব্যবসায়ী, আচ্ছা আন্তর্জাতিক বাজার বাংলাদেশের একজন বড় কি আলু ব্যবসায়ী, এখন সে কী করবে? বাংলাদেশের সবগুলো নিউজ পেপার তাকে পড়তে হবে না? কোথায় আলুর বাম্পার ফলন হয়েছে এটা জানার জন্য বাংলাদেশের সবগুলো নিউজ পেপার পড়তে হবে না? তো সে বাংলাদেশের সবগুলো নিউজ পেপার রাখবে, প্লাস কি ইন্টারনেটে, আচ্ছা নিউজ পেপার বাদ দেন, তাকে ইন্টারনেট থেকে খুঁজলে তো মানে বেটার হবে, তো ইন্টারনেট থেকে খুঁজবে সে। এখন সারাদিন সে যদি ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, তাকে অন্য কাজটা করতে পারবে? তখন সে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করবে, যে তুমি সারাদিন শুধুমাত্র খুঁজবা, আলো নিয়ে সারাদিন সার্চ করবা, সার্চ করার পর যখন আমাকে কোনো কিছু পাবা, নতুন কোনো ইনফরমেশন পাবা, আমাকে জানাবা। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট কী করবে? সারাদিন শুধুমাত্র সার্চ করবে, মানে বাংলাদেশের কি পটেটো নিউজ, কোথায় পটেটো সস্তা হয়েছে, কোথায় পটেটো কি এই মানে দাম বেশি, কোথায় দাম কম, কোথায় দাম বেশি। হ্যাঁ, আচ্ছা পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ সব কিছু। তাহলে কোথায় সস্তা হয়েছে, কোথায় দামি হয়েছে, কোথায় চাহিদা আছে, কোথায় কী হয়েছে, এগুলো যদি একজন ব্যবসায়ী যদি জানে, তাহলে সে অনেক ভালো মানে ব্যবসা করতে পারবে না? যে জানে সে টিকে থাকবে, যে জানে না সে ব্যবসা করতে পারবে না, সে কি হারিয়ে যাবে। তাহলে যে কোনো প্রফেশনে সার্ভাইভ করার জন্য তাকে কি জানতেই হবে, যে কোনো প্রফেশনে সার্ভাইভ করার জন্য তাকে অবশ্যই ইনফরমেশন জানতে হবে, এবং সেই ইনফরমেশনের আলোকেই তাকে কি ব্যবসা করতে হবে। ঠিক আছে? তো এখন সে যদি একজন অ্যাসিস্ট্যান্ট রাখে, এখন অ্যাসিস্ট্যান্ট ভালোভাবে কাজ করবে, তার কোনো গ্যারান্টি আছে? অ্যাসিস্ট্যান্টের ছুটি লাগবে না, সে কাজে ফাঁকে দেবে না, অনেক সমস্যা আছে না? আর স্টুডেন্ট যে অ্যাসিস্ট্যান্ট যে ভালোভাবে কাজ করতে পারবে, কাজ করবে, তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? আচ্ছা, তো গুগল অ্যালার্টস হলো আমাদের সেরকম একজন অ্যাসিস্ট্যান্ট যে এই কাজগুলো করবে। গুগল অ্যালার্ট হলো আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট, সে আপনি যেটা বলবেন সেটা নিয়ে সে খুঁজতে থাকবে, সারাদিন সে খুঁজতে থাকবে, এবং খুঁজে যখন নতুন কোনো ইনফরমেশন পাবে সাথে সাথে সে আপনাকে ইনফর্ম করবে, আপনার মোবাইলে সে এসএমএস করবে যে বস পাইছে। ঠিক আছে? আপনাকে সে ইমেল করবে, যে নিউজগুলো পাইছে সবগুলো সে কপি করে আপনাকে কি ইমেল করবে। ঠিক আছে? মানে যখন পাবে, যখনই নতুন একটা নিউজ আসছে, মনে করেন আজকে সকালে পেপারে একটা নিউজ আসলো যে কি গাইবান্ধায় আলু সস্তা হয়েছে, গাইবান্ধায় আলুর কেজি 2 টাকা। এখন এই নিউজটা যদি আপনি আগে পান, আপনার জন্য লাভ হবে না? আপনি তাড়াতাড়ি গিয়ে আগে আলুগুলো কিনে নিতে পারবেন। এখন যদি নিউজটা যদি একটু পরে পান, খুব একটা এভাবে কাজ হবে? তো গুগল অ্যালার্টস আপনাকে জানাবে যখনই নেটে নিউজটা আসবে, কারণ নেটে তো কোনো না কোনোভাবে নিউজটা আসবেই। কোনো একটা নিউজ পেপারে যদি পাবলিশ হয়, কোথায় আসবে? নেটে আসবে না? নিউজ পেপার আসুক, কেউ ফেসবুকে লেখুক, কেউ কি টুইটারে লেখুক, কেউ কোনো ব্লগ সাইটে লেখুক, কেউ কোনো ফোরাম সাইটে লেখুক, যে কোনো একটা নিউজ কোনো না কোনোভাবে নেটে চলে আসবেই। আমি কি বুঝতে পারছি? ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব, যে কোনো ফরম্যাটে আসুক না কেন, অথবা যে কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা নিউজ আসুক না কেন, সেটা কি
গুগল সেটা এক্সট্রাক্ট করে নেবে, নিয়ে সাথে সাথে সে আপনাকে SMS পাঠাবে। ঠিক আছে, তো যখনই কোনো ইয়ে আসবে তখনই আপনাকে জানাবে। এটা কে জানাবে? গুগল অ্যালার্টস। তাহলে এটা হচ্ছে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট, যেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন খুঁজে নিবে। আমরা যেভাবে চাই আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে ইনফরমেশন খুঁজে নিবে গুগল অ্যালার্টস। শুধু খুঁজে নিবে প্লাস সবগুলো কপি করে আমাদেরকে সে ইমেল করবে। আচ্ছা দেখুন গুগল অ্যালার্টস আমরা যাচ্ছি, বলুন কীভাবে যাব? গুগলে যাবো, গেলাম, তারপর গুগলে গুগল অ্যালার্টস, অ্যালার্টস google.com/alerts আসছে না? আচ্ছা আপনি কি নিউজ নিয়ে জানতে চান? ক্রিয়েট অ্যান অ্যালার্ট অ্যাবাউট, আপনি কি নিয়ে অ্যালার্ট চান? আমি দিলাম, মনে করেন আমি আলুর ব্যবসায়ী, পটেটো, তারপরে কি শুধু পটেটো না, অনিয়ন পরে আমরা আলুর ব্যবসায়ী, হ্যাঁ পটেটো, তারপরে আমি আলুর ব্যবসায়ী, বাংলাদেশের আলুর ব্যবসায়ী, আমি বাংলাদেশের আলুর নিউজ নিয়ে আলুর খোঁজ খবর জানতে চাই, তাহলে কী করবো? পটেটো লিখতে সে সারা পৃথিবী পটেটো নিয়ে আসবে। কি লিখবো? পটেটো, হ্যাঁ পটেটো অফ বাংলাদেশ। তাহলে পটেটো নিয়ে বাংলাদেশের মানে পটেটো নিউজ অফ বাংলাদেশ চলে আসবে না? তাহলে বাংলাদেশের পটেটো নিয়ে যতগুলো নিউজ সবগুলো চলে আসবে। পটেটো নিউজ অফ বাংলাদেশ লিখলাম। আচ্ছা একটু দেখাই, পটেটো নিউজ অফ বাংলাদেশ লিখলাম। তার মানে আমি চাচ্ছি বাংলাদেশের পটেটো নিউজগুলো কালেক্ট করতে। এটা কোথায় দেবো? দিস উইল ক্রিয়েট অ্যান ইমেল অ্যালার্ট ফর সালমান খান। এত মানে আমার যে ইমেল অ্যাকাউন্ট, আপনার ইমেল অ্যাকাউন্টের সাথে সাথে সেটা চলে যাবে। আমার যে ইমেল অ্যাকাউন্ট সেই ইমেল অ্যাকাউন্টে চলে যাবে আর কি। ঠিক আছে, মানে আপনার ইমেল অ্যাকাউন্ট অটোমেটিক্যালি চলে আসবে। এখন আপনার ইমেল অ্যাকাউন্টে সে চলে যাবে। এরপরে ক্রিয়েট অ্যালার্ট, এখন আমি অ্যালার্ট ক্রিয়েট করবো। এই যে অলরেডি কিছু পটেটো নিউজ চলে আসছে না? রাশিয়ান ট্যাম্প ইন্সপেক্ট ফ্রি পটেটো এক্সপোর্ট, পটেটো দ্য লাস্ট নিউজ অফ ইজিপ্ট, বা সারা পৃথিবীতে পটেটো চলে আসছে। এই যে বাংলাদেশে রাশিয়ান টিম টু ইন্সপেক্ট পেস্ট ফ্রি পটেটো এক্সপোর্টস। আচ্ছা আপনার নিউজ পেলাম, রাশিয়ান টিম টু ইন্সপেক্ট পেস্ট ফ্রি পটেটো এক্সপোর্ট, মানে রাশিয়া বাংলাদেশের কাছ থেকে কীটনাশক মুক্ত পটেটো নিতে চাচ্ছে। কারণ আপনি যদি একজন আলুর ব্যবসায়ী হন, আপনার জন্য এই নিউজটা ইম্পর্টেন্ট না? না আপনি সাথে সাথে রাশিয়ার সাথে যারা ব্যবসায়ী তাদের সাথে যোগাযোগ করবেন যে আমার কাছে এরকম আলু আছে, তাহলে মোটামুটি আপনি একটা লাইন একটা পেয়ে যাবেন না, এক্সপোর্ট একটা লাইন পেয়ে যাবেন না? বাংলাদেশ টু ইন্ট্রোডিউস লেট ব্রাইট রেসিস্ট্যান্ট পটেটো ভ্যারাইটি, তারপর প্রোটেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্লকেট ইন বাংলাদেশ ডাইজেস্টার অফ পটেটো ফার্মার্স। ওই ব্লকেটের কারণে পটেটো ফার্মাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে যে কোনো ব্যবসার মূল বিষয় হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই ব্যবসাটা অনেক ভালো করতে পারবেন। শুধু ব্যবসা না, চাকরির প্রমোশন, ইনফরমেশন লাগে না? আমাদের যাবতীয় সব কিছু হলো ইনফরমেশন। ইনফরমেশন যার কাছে স্ট্রং সে শক্তিশালী। ঠিক আছে, আচ্ছা তো দেখুন, পটেটো ফার্মিং ইন রংপুর মাল্টিপ্লাইজ, বাংলাদেশ এক্সপেক্টিং গুড পটেটো প্রোডাকশন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এটা নিয়ে করবো, আমি চাই পটেটো নিউজ অফ বাংলাদেশের পটেটো সংক্রান্ত যতগুলো নিউজ হবে সবগুলো আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। মানে গুগল এগুলোকে কপি করে সরাসরি কী করবে? আমাকে ইমেল করবে। তাহলে আমি লিখলাম এখানে পটেটো নিউজ অফ বাংলাদেশ, লেখার পর আমি এখানে করলাম ক্রিয়েট অ্যালার্ট। অ্যালার্ট দেওয়ার পরে মাই অ্যালার্টস 1 পটেটো নিউজ অফ বাংলাদেশ, যেখানে আমি ক্লিক করবো এডিট। আমি আমার অ্যালার্টটা তৈরি করতেছি, এডিটে ক্লিক করার পরে পটেটো নিউজ অফ বাংলাদেশ আমাকে কখন দিবে? হাউ অফেন? অ্যাট মোস্ট ওয়ান্স এ ডে, দিনে একবার দিবে, নাকি যখনই আসে তখনই দিবে, নাকি অ্যাট মোস্ট ওয়ান্স উইক, নাকি সপ্তাহে একবার দেবে? আমি চাই অ্যাজ ইট হ্যাপেন্স, যখনই নিউজ আসবে তখনই দেবে। সোর্স কি? ব্লগ সাইট, নিউজ সাইট, ওয়েবসাইট, ভিডিও, বুকস, ডিসকাশন, নাকি কি ফিনান্স? আমি চাই অটোমেটিক, মানে যে কোনো
ওয়েবের যে কোথাও আসুক না কেন সেখান থেকে চলে আসবে। আপনি যদি শুধু নিউজ সিলেক্ট করে দেন তাহলে শুধু নিউজ পেপার যেগুলো আছে শুধুমাত্র সেগুলো আসবে। আর আপনি চাচ্ছেন ফেসবুকে আসলেও আপনাকে দেখাবে। তাহলে যে কোনো ধরনের ফরম্যাটে আসুক না কেন আপনাকে সেটা পাবেন অটোমেটিক। আমি সিলেক্ট দিলাম সোর্স ল্যাঙ্গুয়েজ, আমি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছি, ইংলিশ। যদি আপনি বাংলা চান বাংলা, যে ভাষার চান সে ভাষা আপনি সিলেক্ট করে দেবেন, সেই ভাষায় আসবে। যাই হোক, রিজিয়ন, আপনি কোন রিজিয়নের পটোটো নিউজ চাচ্ছেন বলেন? বাংলাদেশ। তাহলে শুধুমাত্র বাংলাদেশের পটোটো নিউজগুলো দেখাবে। হাউ মেনি, কতবার চাচ্ছেন, ওয়ান ডে বেস্ট রেজাল্ট নাকি অল রেজাল্ট? আমি দিলাম অল রেজাল্ট। এটা তো মানে অনলি বেস্ট রেজাল্ট নাকি অল রেজাল্ট? আমি দিলাম অল রেজাল্ট। তারপর হচ্ছে ডেলিভার টু, আপনাকে এগুলো কালেকশন করে কোথায় দিবে? আমার ইমেলে দিবে, মানে আপনার ইমেলটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? দিলাম, দেওয়ার পর যখন আমি আপলোডের এটা কি আপডেট আপডেট হয়ে গেছে না? তাহলে আমি এটা দিলাম, যখনই আপনি আপনার নিউজটা খুলবেন তখনই কি অটোমেটিক্যালি গুগল নিউজ থেকে দেখবেন যে প্রতিদিন আপনার কাছে অ্যালার্ট চলে আসতেছে। কাশেম পানি দিতে বলুন তো। পানি দাও। খুলে দেখতে হবে আইডি না মোবাইলে অ্যালার্ট হবে? মোবাইলে এটা আসবে না, এটা জিমেল করে দেখতে হবে। এটা আপনি ইমেইলে শেষে ইমেইলে ইমেইলে আমাকে বসতে হবে। ইমেলে সারাদিন মানে বসে থাকতে হবে। ইমেলের সামনে সারাদিন বসে থাকতে হবে। যদি একটু মিস করেন তো চলে যাবেন, আর দেখবেন না। আপনাকে তো ইমেল দিবে, ঠিক আছে? আপনি যখনই ইমেল খুলেন তখনই পাচ্ছেন। এগুলো তো আর ইমেল বক্সে শুধু বসে থাকবে, তাহলে ইমেল তো আর চলে যাবে না। সুতরাং আপনাকে ইমেলগুলো খুলে বসে থাকতে হবে না। তাহলে কি বুঝতে পারছেন? তাহলে ব্যবসায়ী সারাদিন কি ব্যবসা করলো, অথবা কি সকালে সে বের হওয়ার আগে দেখে নিল, অথবা রাত্রে এসে সে দেখে নিল যে নতুন নতুন কী কী নিউজ আসলো। তাহলে সে যদি নিউজের সাথে আপটুডেট থাকতে পারে, তাহলে তার কম্পিউটারের ব্যবসায়ী যারা তাদের চেয়ে সে অনেক বেশি ভালো করতে পারবে। কারণ সে জানে কোথায় যোগান বেশি, কোথায় চাহিদা বেশি, কোথায় কী সমস্যা, কোথায় নতুন নতুন অপরচুনিটি আছে, কোথায় কীভাবে এক্সপোর্ট করা যাবে, কোথেকে ইম্পোর্ট করা যাবে, সব কিছু সে ভালো বুঝে। তো যার ফলে যে কোনো প্রফেশনে, যে কোনো ব্যবসায় অথবা যে কোনো কাজে যদি ইনফরমেশন আপনার কাছে থাকে, আপনি যদি ইনফরমেশনের সাথে আপটুডেট থাকেন, তাহলে আপনি কম্পিটিশনে এগিয়ে থাকবেন। আপনি অনেক ভালোভাবে জিনিসটা করতে পারবেন এবং আপনি রিস্ক কমাতে পারবেন, রিস্ক মিনিমাইজ করতে পারবেন। তো যার ফলে যে কোনো ইনফরমেশনের সাথে আপটুডেট থাকার জন্য আমাদেরকে হেল্প করবে কে? গুগল অ্যালার্টস। গুগল অ্যালার্টস নিয়ে সবাই বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন? আচ্ছা, অ্যালার্টস, গুগল অ্যালার্টসের পরে ওই বিষয়টার উপর আমি যদি অ্যালার্ট দিয়ে রাখি তাহলে ওই বিষয়ের উপর চলে আসবে। হ্যাঁ, গুগল ওয়েদারটা কি? আবহাওয়ার সম্পর্কে আমাদের জানার কি দরকার? আজকে সকালবেলা আমি ঢাকার বাইরে, চিটাগাংয়ের বাইরে সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটু জানা থাকে তাহলে আমি সেইভাবে প্রিপারেশন থাকবে। এখন আপনারা আজকে আসার আগে যদি আপনারা ওয়েদারটা যদি ইউজ করতে পারেন, তাহলে সবাই কি ছাতা নিয়ে আসতেন? ঘর থেকে বের হওয়ার আগে ছাতা নিয়ে বেরোতেন। রাত্রে ছাতাটা প্রিপেয়ার করে রাখতে পারতেন যে আগামীকাল সকালে বৃষ্টি হবে, আমাকে ছাতা নিয়ে যেতে হবে। আকাশে তৎক্ষণিক মেঘ থাকুক বা না থাকুক, ঠিক আছে, তখন হয়তো দেখতেছেন আকাশ কি ঝরঝরা পরিষ্কার, কিন্তু আপনি ঠিকই কি ছাতাটাই আগ্রহ রাখবেন। অথবা আজকে কত তারিখ? শুক্রবার। কখন? শুক্রবার হচ্ছে আগামী 1 তারিখে না? 1 মে। আগামী 1 মে আপনি কি যাবেন? সি বিচ বেড়াতে যাবেন, ঠিক আছে? এখন বেড়াতে যাওয়ার সময় কি আপনি রেইনকোট নেবেন নাকি ছাতা নেবেন নাকি কীভাবে যাবেন? একটা প্রস্তুতি আছে না? আগামী শুক্রবার বিকেল 4টায় আপনি বেড়াতে যাবেন।
তাহলে আমরা এখনই জেনে ফেলতে পারবো যে আগামী শুক্রবার বিকেল 4টায় মেঘ হবে নাকি বৃষ্টি হবে, ঠিক আছে। তারপর বাতাস মানে কোন দিক থেকে প্রবাহিত হবে, কত মাইলস পার আওয়ারে, ঠিক আছে। বাতাসের চাপ কত থাকবে, বাতাসের আর্দ্রতা কত % থাকবে, ঠিক আছে, টেম্পারেচার কত থাকবে, টোটাল সব কিছু আমরা কি অ্যানালাইটিক্যালি এখনই আমরা জেনে ফেলতে পারবো আগামী শুক্রবার বিকেল 4টায় কী হবে, তাহলে আমরা জানি। তাহলে নেক্সট ক্লাসের আসার আগে আপনারা অবশ্যই কি গুগল ওয়েদার দেখে আসবেন। বলেন আমরা গুগল ওয়েদারে কীভাবে যাব, কী লিখবো? গুগল ওয়েদার লাগলেই হবে। গুগল ওয়েদার লাগলে আপনি চিটং অটোমেটিক্যালি চলে আসবেন, কারণ আপনি যে এলাকা থেকে বসে করবেন সেই এলাকার এটা চলে আসবে গুগল ওয়েদার। আচ্ছা গুগল ওয়েদার না, আপনি লেখেন যে ওয়েদার চিটগং, ওয়েদার চিটগং চলে আসছে না? চিটগং আপনি চাচ্ছেন কি চিটগংয়ের না, আপনি চাচ্ছেন কি ওয়েদার ইন সোমালিয়া, সোমালিয়া চলে আসছে না? মোগাদিসু ওদের রাজধানী। মোগাদিসু এখন তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? না ফারেনহাইট না, সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস। আর চিটগংয়ে আচ্ছা ঢাকাতে কত আগে দেখি, ঢাকাতে 21। তার মানে সোমালিয়াতে বেশি গরম, এই জন্যই মানুষগুলো গরম বেশি, মাথার টেম্পারেচার সবসময় বেশি থাকে। চিটংয়ে ঢাকা, চিটংয়ে তো ঢাকাতে বেশি না চিটংয়ে বেশি? ঢাকাতে কত ছিল? 21। আচ্ছা তো দেখেন চিটগং, এখন আমরা দেখি চিটগংয়ের আজকের টেম্পারেচার কি। আজকে হলো স্যাটারডে 11 AM, মানে প্রত্যেকটা ঘন্টার আপডেট আপনাকে দেবে। এই মুহূর্তে তাপমাত্রা কত? 24 ডিগ্রি সেলসিয়াস। রেইনের সম্ভাবনা কত? 35%। বাতাসের আর্দ্রতা কত? 94%। হিউমিডিটি, বাতাস প্রবাহিত হচ্ছে 14 কিলোমিটার বেগে। কোন দিক থেকে সেটা আমরা আরও যদি ডিটেলস জানতে চাই, টেম্পারেচার, পারসেপশন, উইন্ড নিয়ে যদি জানতে চাই, দেখেন উইন্ডে প্রবাহিত হচ্ছে করতে গিয়ে 13 কিলোমিটার পার আওয়ার বেগে করতে গিয়ে। যাক এটা আমরা আরও একটু বিস্তারিতভাবে জানি জিনিসটা। দেখেন পারসেপশন 12টা বাজে হচ্ছে 35%, 3টে বাজে বৃষ্টি হবে না, 3টে বাজে 0%, 6টা বাজে 4%, আবার কি রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেশি 40%, ঠিক আছে। তার মানে রাত্রে কোথাও বেরোবার সময় কী করতে হবে? চিন্তা করে বেরোতে হবে। এখন আমরা চাচ্ছি আগামী ইয়াতে 1 তারিখ, তাই না? আমরা আকু ওয়েদারে যাই, এই লিঙ্কে ক্লিক করলাম, আমরা আরও বিস্তারিতভাবে জানব। চিটাগং, আমরা এখান থেকে যাব উইকেন্ড অথবা মান্থ, কই আওয়ারলি, ঘন্টা হিসেবে পাবো, ঘন্টা হিসেবে ফোরকাস্টিং। আমরা ঘন্টা হিসেবে দেখেন আজকের ঘন্টা হিসেবে ফোরকাস্টিং দেখেন, এই যে 25 এপ্রিল রেইন অ্যান্ড থান্ডারস্টর্ম, এই মুহূর্তে রেইন হচ্ছে, দেখাচ্ছে না? তাহলে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, এটার জন্য কি বাইরে দেখানোর দরকার আছে? বাইরে দেখানোর দরকার নেই তো। এখানে কি বৃষ্টি হচ্ছে এবং কীরকম বৃষ্টি? বজ্র বৃষ্টি। তারপর কই 26 এপ্রিলে কী হবে? বৃষ্টি হবে না? 26 এপ্রিলে বৃষ্টি হবে, তার মানে আগামীকালও কি ছাতা নিয়ে বেরোতে হবে। আবার 27 এপ্রিল থান্ডারস্টর্ম অর 2, ওই জন্য বৃষ্টি হবে, ওই জন্য কি রোদও থাকবে আবার বৃষ্টি হবে। ক্লাউডি 28 এপ্রিল ক্লাউডি থাকবে কিন্তু বৃষ্টি হবে না। 29 এপ্রিল পুরোপুরি সানি থাকবে, পুরোপুরি চকচকে থাকবে, ঠিক আছে। এরপরও দেখেন আমরা বেড়াতে যাবো কীবারে? 1 তারিখ। সাম রেইনস অ্যান্ড থান্ডারস্টর্ম, রেইন হবে থান্ডারস্টর্মও হবে, মানে গুড়ি বৃষ্টি হবে, তাই না? আবার কি বজ্রপাত হবে। আমরা একটু ডিটেলস জানি। আমাদের কটা বাজার দরকার? ফ্রাইডে
বিকেল 4টা। ফ্রাইডে মে 1 তারিখ, ফ্রাইডের 1 তারিখে কী হবে? এই যে দেখেন বিশাল ইয়া চলে আসছে না, এই বজ্রপাতের সম্ভাবনা কত? 60%। তারপর রেইন হবে 3 মিলিমিটার। স্নো হবে না, মানে কুয়াশা পড়বে না, আইসও পড়বে না। আওয়ার্স অফ পারসেপশন কত ঘন্টা হবে? 1.5 ঘন্টা। আওয়ার্স অফ রেইন 1.5 ঘন্টা রেইন হতে পারে। তারপর টেম্পারেচার হাইস থাকবে 32, নর্মাল থাকবে 34। আওয়ারলি, মর্নিং, আফটারনুন, ইভিনিং, ওভারনাইট। আমাদের কখন দরকার? আওয়ারলি দরকার। মে 1 তারিখে আফটারনুন, ইভিনিংয়ে দেখি। ফ্রাইডের 1 তারিখ ইভিনিংয়ে তাপমাত্রা কত থাকবে? সন্ধ্যায় 29 ডিগ্রি সেলসিয়াস। রেইনের পারসেপশন হচ্ছে 51%। বুঝে গেল? তার মানে বসে কি বেড়াতে যাওয়া যাবে না, বৃষ্টি হবে। রেইন হচ্ছে 2 মিলিমিটার রেইন হবে, স্নো হবে না। বাতাসের আর্দ্রতা থাকবে 84। ক্লাউড কাভার থাকবে 63%, তার মানে পুরা মেঘাচ্ছন্ন থাকবে। তারপর হচ্ছে ডিউ পয়েন্ট 25 ডিগ্রি সেলসিয়াস। ওই যে শিশিরের মানে বৃষ্টির পানির যে তাপমাত্রা, এটা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। আর ভিজিবিলিটি 7 কিলোমিটার। আপনি খালি চোখে 7 কিলোমিটার পর্যন্ত দেখবেন। মানে গাড়ি চালানোর সময় মোটামুটি গাড়ি চালানো যাবে। অনেক সময় বেশি কুয়াশা হয়ে যায় না, ভিজিবিলিটি আমরা তো ওই মানে একটুখানি আমরা দেখি না, তাই না? ওই আমাদের কি 5 মানে 100 গজ পরে কী আছে সেটা আমরা দেখি না কুয়াশার কারণে। এখানে বলতেছে আপনি খালি চোখে কতটুকু দেখবেন, তার মানে গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না। তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন, আরও অ্যানালাইটিক্যালভাবে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা এই যে জিনিসগুলো দেখলাম, এটা কখনকার? এটা হচ্ছে 1 তারিখে, আগামী 1 তারিখ সন্ধ্যায়, ইভিনিংয়ে। আগামী শুক্রবার, আজকে হচ্ছে 25 তারিখ, আমরা আগামী শুক্রবারে কি 1 তারিখে যাব। আজকে থেকে 1 সপ্তাহ পরে আমরা ডিটেলস জিনিসটা বুঝতে পারতেছি না, ঠিক আছে? আবার তাপমাত্রা কত থাকবে, বাতাসের চাপ কত থাকবে, ঠিক আছে? আমরা জ্যাকেট পরে যাব নাকি শীতের কাপড় নিয়ে যাব, নাকি আমরা কি গরমের কাপড় নিয়ে যাব, সব কিছু একটা প্রিপারেশন থাকবে না? আবার বেড়াতে যাবো কি যাবো না সেই সিদ্ধান্ত আমরা নিতে পারবো। কোন একটা প্রোগ্রাম হবে, অনেক বড় করে মঞ্চের আয়োজন করছে, সব কিছু আয়োজন করছে, হচ্ছে হঠাৎ করে কি বৃষ্টি। কিন্তু ওরা যদি গুগল ওয়েদার যদি ইউজ করতে পারে, তাহলে ওই জিনিসগুলো এড়াতে পারতো না, মান সম্মান যাওয়া থেকে তারা রেহাই পেত না, ঠিক আছে? প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাওয়ার। তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করতে পারি। হ্যাঁ, 1 মাসের আপডেট। এখান থেকে আপনি আরও অনেক কিছু পাবেন। আপনি দেখতে পাচ্ছেন ভিডিও যে আপনার দেশের উপরে এই মুহূর্তে মেঘ নাই, বাট মেঘটা কোন দিক দিয়ে আসতেছে, কত ডিগ্রি আসতেছে। এখন মেঘ ওখানে বঙ্গোপসাগরের উপরে মেঘ আছে, এখন সেই মেঘটা আপনার এখানে আসতে কতদিন লাগবে, এটা ডিপেন্ড করে বাতাস কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, ওটার উপর ডিপেন্ড করে। ওটা থেকে ক্যালকুলেশন করে গুগল করে। তো গুগলের অনেকগুলো সার্ভার আছে যেগুলো শুধুমাত্র নিয়ে কাজ করে, ওয়েদার আপডেট নিয়ে কাজ করে, শুধুমাত্র ওয়েদার পর্যবেক্ষণ করে তারা কি রিপোর্ট দেয়। আশা করি গুগল ওয়েদার কি আপনারা বুঝতে পারছেন। স্যাটেলাইট থেকে দেখেন সরাসরি কী অবস্থা, স্যাটেলাইট থেকে সরাসরি দেখাবে যে বাংলাদেশের উপরে কী অবস্থা। এই যে স্যাটেলাইট, এখন বাংলাদেশের উপরে মেঘ আছে নাকি কী আছে সেটা এখনই আমরা দেখব। এই যে মেঘ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেঘ। কাজাখস্তানের উপর বেশি আছে না? ওই যে বিভিন্ন নিউজে যে ইয়াটা দেখায়, ওয়েদারটা পিছনে নিয়ে দেখায়, এটাই আর কি। এখন আমরা ওয়েদার নিউজ বলতে পারবো না। কাউকে ঢাকায় ফোন করে কি জিজ্ঞেস করার দরকার আছে যে এখন তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা, ওটি কি জিজ্ঞেস করার দরকার আছে?
ইভেন তার এখানে বাতাসের চাপ কত, বাতাসের আর্দ্রতা কত, কোথায় কী হচ্ছে না হচ্ছে আমরা এখান থেকে বলে দিতে পারবো না? কেউ যদি আমেরিকাতে থাকে অথবা অস্ট্রেলিয়ার সিডনিতে থাকে আমরা এখান থেকে বলে দিতে পারবো না তার এখানে কী হচ্ছে না হচ্ছে? তাহলে কাউকে আর অন্য কোথাও থেকে আমাদের কোনো আপডেট নেওয়ার দরকার নেই। ওদের কি জিনিস বোঝা গেল? এটি কি আমাদের ব্যক্তিগত জীবনে কাজে আসবে? হ্যাঁ, গুগলের আচ্ছা। এখন এখন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সে যদি বলতে না বৃষ্টি হচ্ছে না, গুগল বলতেছে হচ্ছে কিন্তু ও বলতেছে হচ্ছে না, আপনি কারটা বিলিভ করবেন? ও তো কোনো ইন্টেনশনালি বলতে পারে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলতে পারে, মিথ্যে বলতে পারে, বাট গুগল তো মিথ্যে বলবে না। কোনো একটা মানুষকে যদি আপনাকে কোনো একটা ইনফরমেশন দেয়, ঠিক তাই না, সে ইন্টেনশনালি বলতে পারে অথবা ইচ্ছে করে দেবে, সে মিথ্যে বলতে পারে, কিন্তু গুগল তো মিথ্যে বলবে না। ঠিক আছে, তো যার ফলে আমরা ইনফরমেশন কালেক্ট করি, গুগলের ইনফরমেশনটা রাইট। আচ্ছা, গুগল ট্রেন্ডস, গুগল ওয়েদার। আচ্ছা, এখন দেখেন আমরা যে কোনো একটা প্রোডাক্ট, আপনি কোনো একটা প্রোডাক্টের রিভিউ লিখবেন, প্রোডাক্ট ডেসক্রিপশন। আমাদের আর্টিকেল লেখার সময় অনেক ওয়েব কন্টেন্ট তৈরি করতে হবে অনেক সময় প্রোডাক্ট দিয়ে, বিভিন্ন প্রোডাক্টের উপর আপনাকে ফিচার লিখতে হবে, ফিচার। এখন আপনার দোকানে কী কী লাগবে না, কোনো একটা প্রোডাক্ট রাখছেন, এই প্রোডাক্ট সম্পর্কে আপনার ইনফরমেশন দরকার। এখন একটা প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন আমাদেরকে সবচেয়ে ভালো দিতে পারবে কে? গুগল। মনে করেন iPhone 6, এখন iPhone 6-এর ফিচার কী কী আছে আপনি যদি এই মুহূর্তে বিভিন্ন দোকানে গিয়ে জিজ্ঞেস করেন, ওরা আপনাকে ডিটেলস বলতে পারবে? বলতে পারবে না। তো iPhone 6-এর ফিচার সবচেয়ে ভালো কে বলতে পারবে? গুগল বলতে পারবে। আমরা যদি গুগলে যদি সরাসরি আমরা সার্চ করি iPhone 6, চলে আসছে না? iPhone 6 ফিচার, iPhone 6 ফিচার। আমরা যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা লিখি যে অমুক প্রোডাক্ট ফিচার, তমুক প্রোডাক্ট ফিচার, তাহলে সরাসরি ওই প্রোডাক্টের গুণাগুণগুলো চলে আসবে। এখন আমরা যদি কোনো একটা দোকানে যাই, দোকানদারকে আমাদেরকে এতগুলো ইনফরমেশন দিতে পারবে? এটা নেটওয়ার্ক টেকনোলজি হচ্ছে GSM, CDM এগুলোতে চলবে, HSPA, LTE, লঞ্চ করছে এত, এটার বডি হলো এরকম এত ইঞ্চি বা এত ইঞ্চি, এটার ডিসপ্লে হলো এত, এটার প্ল্যাটফর্ম, এটার মেমোরি, এটার ক্যামেরা, সাউন্ড, যেখানে যত বিস্তারিতভাবে এখানে ডেসক্রিপশন লেখা আছে, স্পেসিফিকেশন যেভাবে দেওয়া আছে, কোনো দোকানকে আমাদেরকে স্পেসিফিকেশন দিতে পারবে? অন্য কোনো মানুষকে দিতে পারবে? তাহলে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা কোনো কিছু লিখবো, তখন আমরা অবশ্যই নেট থেকে সার্চ করে সেই প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো দেখবো। দেখার পর যেমন বাংলাদেশে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন, একটা মোবাইল যদি সেল করেন, ইম্পর্টেন্ট বিষয়টা কি কাস্টমার কী জিজ্ঞেস করবে? ব্যাটারিটা কেমন, ব্যাটারি চার্জ কতক্ষণ থাকে, তাহলে আপনি ব্যাটারির বিষয়টা স্পেশাল বলবেন যে এটা হচ্ছে কত, স্ট্যান্ড বাই 250 ঘন্টা, টক টাইম 14 ঘন্টা, আর মিউজিক করতে পারবেন 50 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে করতে পারবেন। ব্যাটারি কত এমপিয়ার ব্যাটারি? 1810 এমপিয়ার ব্যাটারি। তাহলে এইভাবে যেরকম যে ইনফরমেশনগুলো আপনার কি প্রয়োজন, সেই ইনফরমেশনগুলো আপনি নেবেন, নিয়ে সেই প্রোডাক্টের ফিচারগুলো তৈরি করবেন। তাহলে আমাদেরকে যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি লিখতে বলা হয়, যে কোনো কোম্পানি যদি যে কোনো প্রোডাক্ট নিয়ে লিখতে বলে, কোম্পানির কাছে কি আমাদের ইনফরমেশন নেওয়া দরকার আছে? দরকার নেই। আমরা জাস্ট প্রোডাক্টের নামটা লিখে দিলেই সেই প্রোডাক্ট সরাসরি চলে আসবে। এখন আমরা তো প্রোডাক্টের নাম লিখবো, প্রোডাক্টের মডেল নাম্বার যদি লেখেন, এখন একটা প্রোডাক্টে তো অনেকগুলো মডেল থাকে, তাই না? অনেকগুলো মডেল থাকে। এখন আপনি যে প্রোডাক্টের মডেলের নাম্বারটা লিখে দিলে হুবহু ওই প্রোডাক্টটা চলে আসবে। আমি যেটা মনে করেন SP প্রিন্টার, এখন SP প্রিন্টার যদি দিই, এখানে অনেক ধরনের প্রিন্টার চলে আসবে না? আমি মডেলের নামটা সহ দিই, SP প্রিন্টার 1010, তাহলে চলে আসছে না সরাসরি? তাহলে আমরা যে মডেল চাই, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা মানে মডেল নাম্বার থাকে। আমরা হুবহু যদি মডেল নাম্বারটা দিই, তাহলে হুবহু আমরা সেই প্রোডাক্টটা পাবো, এবং আমরা যদি ইমেজে সার্চ করি হুবহু সেই প্রোডাক্টের ছবি পাবো না? তাহলে বায়ার যদি আমাদেরকে বলে যে আমাকে অমুক প্রোডাক্ট নিয়ে একটা রিভিউ লিখে দাও, অমুক প্রোডাক্ট নিয়ে আমাকে একটা রিভিউ লিখে দাও, তাহলে আমাদেরকে আর করতে হবে? বাইরের কাছ থেকে কোনো ছবি নেওয়া লাগবে?
তাহলে বাইরের কাছ থেকে আমাদের কোনো ছবিও নেওয়া লাগবে না, বাইরের কাছে কোনো ইনফরমেশন নেওয়া লাগবে না, কিছু নেওয়া লাগবে না। বাইরের জাস্ট যদি আমাদেরকে জাস্ট তথ্যটা দেয় যে অমুক প্রোডাক্ট নিয়ে আমাকে একটা রিভিউ লিখে দাও, তাহলে আমরা আমাদের মতো করে সেটা রিভিউটা লিখতে পারবো। ইটস ভেরি ইজি। মনে করেন আমার এই ল্যাপটপটা, এটা কি, এটা হচ্ছে Asus X45C। মনে করেন এই ল্যাপটপটা, হুবহু এই ল্যাপটপটা আমি নিয়ে আসি, Asus X45C। আমি যদি ইমেজে সার্চ করি হুবহু চলে আসছে না এই ল্যাপটপটা। এখন আমার এই ল্যাপটপের স্পেসিফিকেশন কি, Asus X45C, এই ল্যাপটপের স্পেসিফিকেশন কি। আমি ওয়েবে যাই, ওয়েব থেকে দেখি, সরি, আচ্ছা, টার্ন অন দ্য থ্রিল নিউ ফিচার, ধরেন এটা না, এই যে এটা ডিটেলস অফ Asus X45C Core i3। তাহলে কি এটার আইটেম আইডি হলো এত, লাস্ট আপডেট 1 year ago, Asus ল্যাপটপ, ডেসক্রিপশন, প্রসেসর টাইপ হলো ইন্টেল 2nd জেনারেশন Core i3 এত, প্রসেসর স্পিড। তাহলে আমার এই যে ল্যাপটপটার মধ্যে কী কী আছে, কী কী ফিচার আছে, এখন আমাকে কি এগুলো জানার জন্য আমাকে ল্যাপটপের কনফিগারেশন আর দেখার দরকার আছে? আমি নেট থেকে সার্চ করতে পারছি না। তাহলে যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে শুধুমাত্র সেই প্রোডাক্টের নাম এবং মডেল নাম্বারটা লিখে দিলেই সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন। এবং সেই জানাটা কীরকম হবে, দেখি সাধারণভাবে নাকি অসাধারণভাবে। একজন আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে যদি জানেন, ফ্যাক্টরির মানুষ আপনাকে এত ভালোভাবে বলবে না। আপনি যদি দোকান থেকে জানেন, দোকান থেকেও তারা এত ভালোভাবে জানবে না। আর আপনি গুগল থেকে সার্চ করে অনেক ভালোভাবে সেটা জানবেন। তাহলে আমরা যদি গুগল ইমেজে সার্চ করি, আমরা এই প্রোডাক্ট নিয়ে অনেকগুলো ছবি পাচ্ছি। আমরা যদি গুগলে সার্চ করি, তাহলে এই প্রোডাক্টের আমরা বিস্তারিত ফিচার পাচ্ছি, প্রোডাক্টের নাম, মডেলের নাম, ফিচার। তাহলে বায়ার যদি আমাদেরকে 10টা প্রোডাক্টের নাম বলে এবং মডেল নাম্বার সহ বলে যে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাকে ফিচার লিখে দাও, আমরা পারবো না? পারা যাবে? আমাদেরকে আর কোনো কিছুর প্রয়োজন আছে? বায়ারকে কি বলতে হবে যে আমাকে ছবি দাও, আমাকে ইনফরমেশন দাও, আমি কি লিখবো না লিখবো, এগুলো কি আর বলতে হবে? কিছুই বলতে হবে না, হুবহু লাগলে হবে। আমরা ধরুন একটা ফিচার তৈরি করবো, একটা প্রোডাক্টের ইনফরমেশন তৈরি করবো, তাহলে এখান থেকে আমরা ফিচারগুলো পাচ্ছি। এখন এই প্রোডাক্টের নাম লিখে মডেল নাম্বারটা নিয়ে যদি আমরা গুগল নিউজে সার্চ করি, তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে অনেকগুলো নিউজ আসবে না, যে এই প্রোডাক্টের অনেক বেশি পরিমাণ সেল হয়েছে, এই প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা পাইছে, এরকম অনেকগুলো নিউজ আসবে না? ওই নিউজগুলো আমি কি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি আমার মানে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য। হ্যাঁ, যাই হোক, এগুলো তো ভেরিয়েবল, প্রাইসের বিষয়গুলো তো ভেরিয়েবল। তাহলে আপনারা কি বুঝতে পারছেন প্রোডাক্ট ডেসক্রিপশন? আচ্ছা, এখন আগামী ক্লাস আমরা শিখবো, আমাদের আজকের ক্লাসটা কিনা শেষ, আগামী ক্লাস আমরা শিখবো যে আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করলাম, সেই ইনফরমেশনগুলোকে আমরা কীভাবে প্রসেস করবো, ইনফরমেশন প্রসেসিং। যেমন ইনফরমেশন আপনি কালেক্ট করছেন, সেটা ইনফরমেশনে ছিল চায়না ভাষায়, আমাদের সেটা আবার ইংরেজি ভাষায় ট্রান্সলেট করতে হবে না? ইংরেজিতে অথবা বাংলাতে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। আবার ইনফরমেশন কালেক্ট করছেন, এটি ছিল ভয়েস, তাই না? সেই ভয়েস থেকে আপনাকে আনতে হবে কি টেক্সট, তাই না? তাহলে আপনাকে সফটওয়্যার ব্যবহার করতে হবে, ভয়েস টু টেক্সট না, ভয়েস টু টেক্সট। তাহলে আমরা ভয়েসটা দেবো, টেক্সটটা বের হবে। তো এরকম আমরা অনেকভাবে কি, আবার আমাদের লেখাটা নকল কিনা, আসল নাকি নকল, তাই না? আমরা কোনো একটা ইনফরমেশন নিচ্ছে, ওইটা কি কপিরাইট প্রোটেক্টেড কিনা, কপিরাইট সম্পর্কে আমরা জানবো। হচ্ছে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হচ্ছে মনে হয় হচ্ছে।
ব্যস্ত